মাহবুব হোসেন ভাই শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, কে? কিশোর কিশোর আচ্ছা হ্যাঁ, আর দেখা আমি যাচ্ছে না? আচ্ছা জাস্ট এক সেকেন্ড। না আমি আমি শোনো, শুরু করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এখন রেকর্ড জি হচ্ছে। জি হ্যাঁ, জি। শুরু করছি। হ্যাঁ। আহ, শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সের অন্তর্জাল ভিত্তিক সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা, একটি দৃশ্য শব্দ উপস্থাপনা, বাংলা গানের কাল পরম্পরা কথনে শ্রবণে, এর উদ্বোধনী পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি আমাদের একটি নতুন আয়োজন, নতুন প্রযোজনা। ফলে শুরুতে আমি একটু বলে নিতে চাই এর লক্ষ্যটা এবং এর গতি প্রকৃতি সম্পর্কে। আমরা গত কয়েক সপ্তাহ ধরে প্রতি রবিবার কেবলই দৃশ্যের জন্মহের নাম দিয়ে দৃশ্যকলা ভিত্তিক ভিজুয়াল আর্টস এর উপর একটি অনুষ্ঠান করে যাচ্ছিলাম নিয়মিত। তো সেখান থেকে আমরা খানিকটা সরে আসব। আমরা সেই অনুষ্ঠানটিকে পাক্ষিক করব এবং প্রতিপক্ষের এক রবিবার দৃশ্যকলা, আরেক রবিবার যেমন আজকে রবিবারে আমরা কৃত্যকলা তথা পারফর্মিং আর্টস বিষয়ে অনুষ্ঠান করতে চাইছি, যেখানে থাকবে সঙ্গীত, নৃত্যকলা, নাটক, বাচিক শিল্প ইত্যাদি। এবং এই কৃত্যকলা বিষয়ক অনুষ্ঠানটির একটা সামগ্রিক শিরোনাম রেখেছি আমরা শিল্পের বিবিধ বৈভব, এবং তারই প্রধান বৈভব অন্যতম আকর্ষণ সঙ্গীত নিয়ে আমাদের আজকের পথ চলা শুরু হবে। এই উপস্থাপনার মাধ্যমে আমরা বাংলার হাজার বছরের যে সঙ্গীতের ইতিহাস, তার যে পথ পরিক্রমা, তার একটু অনুসন্ধান করব। পাশাপাশি তার গানগুলো যতটা সম্ভব আমরা আস্বাদন করার চেষ্টা করব। এবং এই কাজে আমাদের পথপ্রদর্শক কিংবা আমাদের সারথি হবার দায়িত্ব নিয়েছেন রাজীব চক্রবর্তী, আমার অনুজপ্রতিম বন্ধু। তিনি কলকাতায় থাকেন, যদিও তার পূর্বপুরুষের ভিটে উভয় পক্ষ থেকেই বঙ্গদেশ বাংলাদেশে, এবং তিনিও মনে প্রাণে কোনো অংশেই কম বাংলাদেশি নন। তার প্রধান পরিচয়, পেশাগত পরিচয়, তিনি একজন ভাষা প্রযুক্তিবিদ। এর পাশাপাশি তিনি লেখালেখি করেন, লেখক, প্রবল পাঠক, প্রচুর পড়াশোনা করেন এবং পড়াশোনার সূত্রেই তিনি বইয়ের সংগ্রহ করতেন। আপনারা দেখতে পাবেন একটু পরেই তার গোটা ঘর জুড়ে বই পত্রে একেবারে ঠাসা, একাধিক বই, একাধিক বাড়ি বইয়ে ঠাসা। কিন্তু বইয়ের পাশাপাশি তার আরো একটি আগ্রহের বিষয় হচ্ছে সঙ্গীত। আমি আজকে সেই সঙ্গীতটাকেই তার আজকের যে কর্ম উদ্যোগের একটা মাধ্যম করে নিতে চাইছি। রাজীবের সঙ্গীতে হাতিখড়িও হয়েছিল, কৈশোর শৈশবে সে সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে তার এক ধরনের হাতিখড়ি হয়েছিল। তার গোটা পারিবারিক পরিমণ্ডলে এখনো সঙ্গীতের অবস্থান রয়েছে। সবচেয়ে বড় কথা, সঙ্গীতের প্রতি তার অগাধ ভালোবাসা, অগাধ দায়বদ্ধতা রয়েছে, এতটাই যে সে বইয়ের পাশাপাশি গানের সংগ্রহ, রেকর্ড, সিডি, ক্যাসেট প্রচুর সংগ্রহ করে এবং তার নিজেকে উজাড় করে দিয়ে করে। এবং শুধু সংগ্রহটাই সার নয়, সেগুলোকে কষ্ট করে করে ডিজিটাইজ অর্থাৎ বৈদ্যুতিন রূপ দেয় এবং সেগুলো বিভিন্ন জায়গায় রক্ষণাবেক্ষণ করছে, বিভিন্ন আর্কাইভে রাখছে। তো এইটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আমি সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আমরা বাংলা গানের ইতিহাস সম্পর্কে কম বেশি অনেকেই জানি, এ নিয়ে অনেক বইপত্র লেখা হয়েছে, বেশ বিদ্যায়তনী বইপত্র আছে, খুব সারগর্ভ বইপত্র আছে। এই মুহূর্তে আপনারা অনেকেই জানেন বাংলাদেশের একটি জনপ্রিয় অন্তর্জাল সংবাদ বাতায়ন BDnews24.com এ আমাদের একজন প্রধান গবেষক এবং পণ্ডিত গোলাম মুর্শিদ চমৎকার একটি লেখা লিখছেন বাংলা গানের ইতিহাস নিয়ে, দীর্ঘ বেশ কয়েক সপ্তাহ ধরে লিখছেন। আমি পড়ছি, অত্যন্ত তথ্য সমৃদ্ধ লেখা। কিন্তু এই শুধু এই শুকনো কথা নয়, তার পাশে আজকে আমরা গানগুলোও শুনবো, এবং সেটা শোনানোর ক্ষমতা বা সামর্থ্য খুব বেশি মানুষের নেই। রাজীব চক্রবর্তী রয়েছে বলেই তাকে আমরা পাকড়াও করেছি। আজকে সেই তার উপস্থাপনার, দৃশ্য শব্দ উপস্থাপনার প্রথম পর্ব। আমরা পর্বে পর্বে 6-7টা পর্ব মতো লাগবে। আমরা একেবারে চর্যাপদ থেকে শুরু করে হালের এই শতাব্দীর বা গত শতাব্দীর যেখান থেকে আধুনিক বাংলা গানের সূত্রপাত হলো, সেই পুরো পথটাকে আমরা পর্যটন করব। পাশাপাশি সেই পথের গানগুলো শোনার চেষ্টা করবো তার সংগ্রহ থেকে। সে শোনাবে আমাদেরকে কথা এবং গান। তো আমি আর কথা বাড়াবো না, আমরা ওকেই, রাজীবকেই ছেড়ে দেবো আসর। শুধু দু একটা হাউসকিপিং এর কথা বলে রাখি যে প্রথম পর্বটাতে রাজীব একটা উপস্থাপনা করবে 45 মিনিট থেকে ঘন্টাখানেক। তারপর
আমরা একটা মুক্ত আলোচনায় যাব। এখানে যারা আছেন আপনারা তার সঙ্গে যদি কোনো মন্তব্য থাকে, প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, নির্দ্বিধায় নিঃসংকোচে বলবেন। শুধু খেয়াল রাখবেন যেন আপনারা একটু হাত তোলায়, যেটা রেইজ হ্যান্ড বাটনটা, ওইটা ব্যবহার করেন, তাহলে আমার জন্য ডাকতে সুবিধা হবে। এবং সবাই অন্তত উপস্থাপনা চলাকালীন মাইক্রোফোনটা বন্ধ করবেন, কারণ এখানে শব্দের একটা ব্যাপার রয়েছে, খুব স্পর্শকাতর শব্দের বিষয়টা, ফলে সেখানে যেন কোনো ধরনের বিরোধ না ঘটে। তো আমি আমার সূচনা বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বাংলা গানের কাল পরম্পরা, শ্রবণে কথনে শীর্ষক দৃশ্য শ্রাব্য উপস্থাপনায় রাজীব চক্রবর্তীকে। রাজীব, মাঠ কিংবা মঞ্চ যাই বলো, এখন পুরোটাই তোমার। ধন্যবাদ আলম ভাই, ধন্যবাদ বিস্তারকে। বিস্তারে উপস্থিত হতে পারা আর নিজের কাছের মানুষকে কাছ থেকে দেখা, বহু দূরে থাকা কাছের মানুষকে কাছ থেকে দেখা, এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। বিস্তার কেন, শুধু সমগ্র বাংলাদেশটাই আমার কাছে সেরকম একটা নিজের জায়গা আর কি। এই দেশে যেতে পারলে, এই দেশের সঙ্গে একাত্ম হতে পারলে আমি নিজেকে আনন্দিত মনে করি, জীবনী শক্তি পাই নতুন করে। তো যাই হোক, আজকের যে কারণে আমরা এখানে, বিশেষত আমি এখানে এসে জুটেছি, সেই কারণটা বাংলা গানের কাল ও পরম্পরা, অর্থাৎ শুরু থেকে আজ পর্যন্ত তার বিবর্তন বা চলার পথটা কেমন সেইটা একটু দেখা। কিন্তু খুব গতানুগতিক ইতিহাস চর্চা আমরা এখানে করব না, বা জটিল ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করব না। আমরা খালি দেখে নিতে চাইবো যে কিরকম ভাবে বাংলা গানের বিবর্তনটা হলো, এবং বিবর্তনের সঙ্গে সঙ্গেই আমরা বেশি চেষ্টা করব গান শুনতে। আমার এখানের ভূমিকা গায়কের নয়, বিশেষজ্ঞেরও নয়, আপনাদের সহযাত্রী। আপনাদের সঙ্গেই আমি গান শুনবো, যে গানগুলি আমি সংগ্রহ করতে পেরেছি বিভিন্ন সময়ে। আমার মনে হয়েছে এগুলি শোনানো যেতে পারে, শোনানো দরকার, শুনলে আপনাদের ভালো লাগবে, বা সচরাচর এই গান শোনা হয়ে ওঠে না। তো সেই ধরনের কিছু গান আমরা শোনানোর চেষ্টা করব, আর একটু ইতিহাসটাকে দেখার চেষ্টা করব। তো হতেই পারে যে আলোচনায় অনেক কিছু বাদও পড়ে যেতে পারে, পরবর্তী পর্বে নিশ্চয়ই সেগুলি নিয়ে আমরা কথা বলতে পারি। এটা সূচনা অংশ। আমরা তাহলে একটু দেখি যে ঠিক কিভাবে আমাদের বাংলা গানের পথ চলাটা শুরু হয়েছে। আমি একটা প্রেজেন্টেশন তৈরি করেছি। এই প্রেজেন্টেশনটা চোখের সামনে থাকলে একটু সুবিধে হয় আমার পক্ষে বলতেও, আর আপনাদের পক্ষে দেখতে এবং শুনতেও। তো আমি আলম ভাইকে বলি। হ্যাঁ, আমি দিয়ে রেখেছি, অনুমতি দেয়া আছে, তুমি শুরু করতে পারো। আচ্ছা, খেয়াল রেখো অডিওটা অ্যাক্টিভেট করো আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। বেশ। এই যে প্রথম যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাতে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই ছবি সম্ভবত বাংলার প্রথম গীতিকারের ছবি আর কি, বা গীতিকার বলা না বলে বলি যে প্রথম সঙ্গীত সম্পর্কিত লেখা যার হাত থেকে আমরা পেয়েছি, এটা তার ছবি। চর্যাপদে বিনা পায়া বলে একজন চর্যাকার আছেন। এই ছবিটি তার ছবি, একটা কাল্পনিক চিত্র অবশ্যই, কিন্তু সেই ছবিটাই আমার মনে হলো যে দিয়ে শুরু করা যেতে পারে। এই কাজটা করতে গিয়ে আমার এই সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের এই কবিতাটার কথা, আমার কবিতাটার কথা খুব মনে পড়ে। যে সঙ্গীত তো সংস্কৃতির একটা অংশ, আর সংস্কৃতি হঠাৎ করে একদিন জন্ম নেয়। সংস্কৃতি একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, বহু যুগ ধরে ধীরে ধীরে ভাষার যেমন বিবর্তন হয় খুব ধীরে কিন্তু নিরবচ্ছিন্ন ভাবে, সংস্কৃতিও ঠিক তেমনি হঠাৎ করে একদিন শুরু হয়। বাংলার ইতিহাস এর কথা বলতে গেলেই আমরা সচরাচর বলে থাকি
যে বাংলা ভাষার বয়স 1000 বছর। চর্যাপদের যে সময় চর্যাপদ লেখা হয়েছিল সেই সময়টাকে যদি বাংলা ভাষার চলা শুরু হওয়ার সময় বলে ধরে নিই, তাহলে 1000 বছর। কিন্তু হঠাৎ একদিন তো সকালবেলায় বাংলা ভাষা শুরু হয় না, বা কোনো ভাষাই সেভাবে শুরু হয়। তার একটা নিরন্তর প্রক্রিয়া আছে, ধীর প্রক্রিয়া আছে। বাংলার যদি ইতিহাস আমরা দেখি, সেই গুপ্ত যুগ বা তার আগের থেকেই বাংলার জনপদ একটা সমৃদ্ধ জনপদ ছিল না তা। কাজেই আমাদের এই যে সঙ্গীতের ইতিহাসটাও কিন্তু এরকম, তার একটা পূর্বাপর্য আছে। শুধুমাত্র চর্যাপদ আমাদের হাতে পাথুরে প্রমাণ হিসেবে চর্যাপদ এখন আছে, কিন্তু তার আগে, চর্যাপদের আগেও নিশ্চয়ই বাংলার কোনো সংস্কৃতিতে সঙ্গীতের একটা স্থান ছিল, কিন্তু সেই ইতিহাসটা আমাদের কাছে নেই, এখন ধরা নেই। কাজেই আমাদের শুরু করতে গেলে ওই চর্যাপদ থেকে শুরু করা ছাড়া আপাতত আমাদের আর কোনো গতি নেই। তো যে কারণে চর্যাপদই আমাদের সঙ্গীতেরও প্রাথমিক নিদর্শন হিসেবে আমরা ধরে নিই। এই যে বাংলার সঙ্গীতের ইতিহাসের দিকে তাকাতে গেলে প্রথমে একটা এই কথা আমরা সকলেই জানি যে সঙ্গীত আসলে কি। আমাদের বাংলার অন্যতম সঙ্গীত গ্রন্থ সঙ্গীত রত্নাকরে লেখা হয়েছিল যে গীতম বাদ্যম তথা নৃত্যং ত্রয়ং সঙ্গীতম উচ্যতে। গীত, বাদ্য এবং নৃত্য, এই তিনটে মিলে কিন্তু সঙ্গীত। শুধুমাত্র গান নয়, শুধুমাত্র নৃত্যও নয়, বাদ্যও নয়, সব তিনটে সম্মিলনে সঙ্গীত হয়ে ওঠে। আমরা বাংলা সঙ্গীতের ইতিহাস দেখতে গিয়ে, আলম ভাই একটু আগে গোলাম মুর্শিদ স্যারের কথা বললেন, সঙ্গীতের ইতিহাস নিয়ে তিনি লিখছেন। আমি আশা রাখি সে প্রবন্ধ আমি পড়তে পাবো খুব শীঘ্রই। আমি জানতামই না এটার বিষয়ে। তো যাই হোক, আমি এর কাজ করতে গিয়ে দেখেছি যে বাংলা গানের ইতিহাস নির্ণয় করতে গেলে সব থেকে বড় সমস্যা হচ্ছে ঐতিহাসিক উপাদানের অপ্রতুলতা। আমাদের কোথাও সঙ্গীতের ইতিহাস লেখা হয়নি। উচ্চাঙ্গ সঙ্গীতের ইতিহাস লেখা হয়তো কিছুটা হয়েছে, কিন্তু এই যে আঞ্চলিক গান, আঞ্চলিক ভাষা, আঞ্চলিক সংস্কৃতিতে সঙ্গীতের কি স্থান, এই নিয়ে কিন্তু খুব একটা আলোচনা নেই আসলে। তার আরেকটা কারণ হচ্ছে, না থাকার কারণ হচ্ছে স্বরলিপির অনুপস্থিতি। ভারতীয় সঙ্গীতে স্বরলিপির ধারণাটা খুব হাল আমাদের। খুব প্রাচীনকালে স্বরলিপি, আমাদের ইউরোপীয় সঙ্গীতে যেমন দেখেছি যে স্বরলিপি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সঙ্গীতের রক্ষণাবেক্ষণে। ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে তা নয়। ভারতীয় সঙ্গীত পদ্ধতিটা একটু অন্যরকম। স্বরলিপিটা এখানে সুরের কাঠামোটা ধরে দেওয়া হয়, সুর তারপরে তার উপরে ভিত্তি করে সুর চলতে থাকে। এই সাংগীতিক অভিযাত্রায় স্বরলিপির অনুপস্থিতি আমাদের কিন্তু একটু ক্ষতি করেছে। তৃতীয়ত হচ্ছে সংরক্ষণের অভাব। আমরা কোনো জিনিস গুছিয়ে রাখতে জানি না, ইতিহাস সচেতন জাতি নই। মহাফেজখানা নেই, আর্কাইভ নেই আমাদের, অর্থাৎ যে সমস্ত গান হয়ে গেছে সেই গানের কোনো একটা জায়গা নেই যেখানে গেলে মানুষ জানতে পারবে যে বাংলা গানে কি কি ধারা, বাংলা গানে কি কি সম্পদ রয়েছে। আর তথ্য সংরক্ষণের প্রতি আমাদের অনীহা। আমরা তথ্য রাখি বটে, কিন্তু পুরোটা রাখি না। কেমন, তার একটা উদাহরণ দেখাবো এই কারণে আমি বলেছি প্রথমে যে আমরা কথা যত বলবো হয়তো কথা একটু বেশি হবে আজকে, কিন্তু সঙ্গে সঙ্গে গানও শুনবো। এই উদাহরণ দেব গান শোনানোর জন্য। তো এর থেকে এই বাংলা গানের ইতিহাসের কালো যে মুছে যাওয়া অধ্যায়গুলি, সেগুলি থেকে যদি উদ্ধার পেতে হয় বা ভবিষ্যতেও যদি আমাদেরকে ইতিহাসটাকে লিখে রাখতে হয়, তার জন্য আমাদের দরকার এই নিচের চারটে পদ্ধতির একটু দেখাশুনো করা। বৈদ্যুতিন মহাফেজখানা তৈরি করতে হবে। ইলেকট্রনিক্যালি যদি আমরা গানগুলিকে রাখতে পারি, বিস্তারিত তথ্য সংরক্ষণ পদ্ধতি, গান, একটি গান তার কোথায়, কিভাবে, কখন, কেন লেখা হয়েছিল, তার পরিপূর্ণ ইতিহাস এবং স্বরলিপি, পুরোনো গানের স্বরলিপি যদি তৈরি করা সম্ভব হয়, আর যথাযথ সংরক্ষণ বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন যত রকম পদ্ধতিতে সম্ভব। তো এই মোটামুটি আমাদের সমস্যা এবং তার সমাধানের একটা মনে হলো যে এই কথাটা বলা দরকার। এরপরে একটু আগে বলেছি যে আমাদের তথ্য সংরক্ষণের প্রতি অনীহা। সেই অনীহাটা ঠিক কেমন আপনাদের একটা উদাহরণ দিয়ে দেয়।
ক্ষুদিরামের মৃত্যুর পর 1908 সালের 11ই মে সম্ভবত ক্ষুদিরামের ফাঁসি হয়। তারপরে পীতাম্বর দাস নামে এক ব্যক্তি এবার বিদায় দাও মা ঘুরে আসি বলে একটি গান। এই গানটি 1966 সালে সুভাষ বসু চলচ্চিত্রে ব্যবহার করা হয়, লতা মঙ্গেশকর গিয়েছিলেন। কিন্তু সেই সময় গানটির রূপ যায় পাল্টে। আসলে কার লেখা সেই লেখকের নাম আর আমরা জানতে পারি না। এইখানে দেখুন, এই রেকর্ডের মধ্যে সুর কালুবরণ দাস লেখা আছে, কিন্তু লেখাকার জানি না। এটা লিখেছিলেন পীতাম্বর দাস নামে এক ব্যক্তি। এবং শুনে দেখুন যে অরিজিনালি যে সুরটা ছিল সেই সুরটা লতা মঙ্গেশকরের গাওয়া সুরের থেকে কতখানি আলাদা। একটু গানটা আমি শোনাই আপনাদের। এবার বিদায় দাও মা ঘুরে আসি, এবার বিদায় দাও মা ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি দেখবে জগৎবাসী, আমি হাসি হাসি করব ফাঁসি দেখবে জগৎবাসী। বিদায় দাও মা ঘুরে আসি। কলে বোমা তৈরি করে বসেছিলাম লাইনের ধারে মাগো, লাট মলো না বিফল হলো মলো ভারতবাসী। ও মা লাট মলো না বিফল হলো মলো ভারতবাসী। বিদায় দাও মা ঘুরে আসি। হাতে যদি থাকতো ছোরা তোরে খুদি কি পড়তো ধরা মাগো, হাতে যদি থাকতো ছোরা তোরে খুদি কি পড়তো ধরা মাগো। রক্ত মাংস এক দিতাম দেখতো ইংল্যান্ডবাসী, আমি রক্ত মাংস এক দিতাম দেখতো ইংল্যান্ডবাসী। বিদায় দাও মা ঘুরে আসি। শনিবার দিন বেলা দুটোতে লোক ধরে না হাইকোর্টেতে, শনিবার দিন বেলা দুটোতে লোক ধরে না হাইকোর্টেতে। অভিরামের দীপান্তর মা ক্ষুদিরামের ফাঁসি মা, অভিরামের দীপান্তর মা ক্ষুদিরামের ফাঁসি। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো। চিনতে যদি না পারো মা দেখবে গলায় ফাঁসি, আমায় চিনতে যদি না পারো মা দেখবে গলায় ফাঁসি। বিদায় দাও মা ঘুরে আসি, বিদায় দাও মা। তো শুনতেই পারলেন যে গানটা আমরা শুনি লতা মঙ্গেশকরের গলায়, তার থেকে এই গানের সুর কথা সবকিছু কতখানি আলাদা। আমাদের এই যে সংরক্ষণের অভাবের কারণে আমরা এই গানটির কথা এখন জানতেই পারি না। এরকম বহু গান হারিয়ে গেছে, বহু গান হারিয়ে গেছে। আরেকটা গান এর উদাহরণ আপনাদের দিই। এই দেখুন ডান দিকে আরেকটি রেকর্ডের ছবি দেওয়া রয়েছে, রাজেশ্বরী দত্তের গাওয়া বুঝি ওই সুদূরে ডাকিল মোরে। রচনা অজ্ঞাত।
অথচ এই গানটি কিন্তু রবীন্দ্রনাথের লেখা। বিসর্জন নাটকের জন্য একসময় লিখেছিলেন এই গানটি, এবং গানটি লিখে শিখিয়েছিলেন দুজনকে, শাহানা দেবী এবং গুলাম মহলানবিশ। গুলাম মহলানবিশ হচ্ছেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ, বিখ্যাত পরিসংখ্যানবিদ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যিনি তৈরি করেছিলেন, তার ভাই। সেই গুলাম মহলানবিশ তারই ভাই প্রফুল্ল চন্দ্র মহলানবিশ, ডাক নাম গুলা। তো যেমনটা হয় রবীন্দ্রনাথের বহু গানের ক্ষেত্রে হয়েছে, তিনি গান লিখেছেন, সুর করেছেন, শিখিয়েছেন, কিন্তু অভিনয়ের সময় আর গানটা বাদ পড়ে গেছে, গানটা অভিনয়ের সময় থাকিনি বলে এরকম দু একটা গানের ক্ষেত্রে যে হয়নি তা না, যে রবীন্দ্রনাথের সমস্ত কাজই খুবই ডকুমেন্টেড, কোনো কিছুই ফাঁক বলে বেরিয়ে যাওয়ার মতো ব্যাপার ছিল না। কিন্তু এই একটি গান বেরিয়ে গিয়েছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ভুলে যান এই গানটির কথা মনে থাকে খালি, মানে শিখে রাখেন খালি গুলাম মহলানবিশ এবং শাহানা দেবী। 1951 সাল নাগাদ গুলাম মহলানবিশের বাড়িতে একসময় শঙ্খ ঘোষ তার হবু জামাই, গুলাম মহলানবিশের হবু জামাই শচীন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যান। গিয়ে গুলাম মহলানবিশ আবার বাঁশি বাজাতেন, আর বাঁশি বাজাতেন। তো সেই বাঁশিতে তখন শঙ্খ ঘোষকে বাজিয়ে শোনান এই গান। শঙ্খ ঘোষ তখন জিজ্ঞেস করেন কার গান, গুলাম মহলানবিশ বলেন রবীন্দ্রনাথের, কিন্তু বলার উপায় নেই, কারণ কোথাও লেখা নেই, কারণ এটা আমি আর শাহানা ছাড়া আর কেউই জানেন। শঙ্খ ঘোষ ওকে অনুরোধ করেন যে এই গান বের করা যায়। গান বের হয় 1951 সালে। দেখুন, এই রেকর্ড কোম্পানি, হিন্দুস্তান রেকর্ড কোম্পানি, তারা রচনাকার অজ্ঞাত লিখতে হয়েছে তাদেরকে, রবীন্দ্রনাথ লেখার সাহস দেখাতে পারেনি তখন, যেহেতু তখনও পর্যন্ত এমনকি গীতবিতানেও এই গান ছিল না। কিভাবে গানের ইতিহাসগুলি হারিয়ে যেতে থাকে আস্তে আস্তে। তো 1951 সালে এই গান বেরোয়। দেখুন, এই যে স্বর্গীয় প্রফুল্লচন্দ্র মহলানবিশের সৌজন্যে প্রাপ্ত, এই সৌজন্যে প্রাপ্ত কথাটা লেখা আছে, কিন্তু রবীন্দ্রনাথের গান লেখার এরা সাহস পাননি। এরপরে 1960-এর দশকের মাঝামাঝি সময়ে শাহানা দেবী পন্ডিচেরি থেকে আবার এই গানটি রেকর্ড করে পাঠান। তারপরে প্রফুল্ল দাস এই গানের স্বরলিপি করেন, শাহানা দেবীর গান শুনে, রেকর্ডে গান শুনে, এবং সেই স্বরলিপি স্বরবিতানে যায়। ততদিন পর্যন্ত কিন্তু গীতবিতান, স্বরবিতান কোথাও এই গানটি ছিল না, হারিয়ে যেতেই বসেছিল। আমরা জানি না যে রবীন্দ্রনাথের গান এরকম ভাবে আরো কোনো গান হারিয়ে গেছে কিনা, এটা ভাগ্যিস ধরা ছিল। তো এই গানটিও শোনা যায় না, কিন্তু খুব বেশি শোনা যায় না। আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে গানগুলি শোনা যায় না চট করে, অথচ যে গানগুলি শোনা প্রয়োজন বলে মনে হয়, সেরকম কিছু গান আপনাদের শোনাবো। তো এই গানকেও এই সঙ্গে শুনিয়ে রাখি, এই গানটি সচরাচর শোনা সম্ভব হয় না। বুঝি ওই সুদূরে ডাকিল মোরে, নিশীথেরি সমীরণ।
এইটুকুই গানটি থাকলো আর কি। এই গান সম্পর্কে আরেকটা কথা বলে রাখি যে তথ্যের অভাব ঘটলে কি ঘটতে পারে। শাহানা দেবী গানটি গিয়েছিলেন তাল ছাড়া, প্রফুল্ল দাস স্বরলিপি করেছিলেন এবং স্বরবিতানেও লেখা আছে, দেখবেন যে এই গানটি তাল ছাড়া গাইতে হবে। অথচ দেখুন এখানেই শুনুন যে রাজেশ্বরী কিন্তু তাল সহ তবলা সহ গিয়েছিলেন। তো রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, বাংলা গানের বাকি ইতিহাসের ক্ষেত্রেও যে এরকম তথ্যের অভাবে আমাদেরকে ভুগতে হবে, এটা তো আর নতুন করে বলার কথা রাখে না। এরপরে আমরা দেখি যে বাংলা গানের যে বিচিত্র ধারা, তাতে কত ধরনের গান তৈরি হয়েছে। দেখুন একটা তালিকা তৈরি করেছি আমি। এই তালিকাটা মানে এই তালিকাটাই শেষ কথা নয়, এর বাইরেও হয়তো আরো কিছু রয়ে গেছে যার কথা আমি জানি না, নিশ্চয়ই আছে। দেখুন চর্যা, কীর্তন। চর্যা হচ্ছে আমাদের প্রথম যে নিদর্শন, সেগুলি ঠিক কিভাবে গাওয়া হতো আমরা জানি, সে কথায় আসছি পরে। তারপরে প্রথম বাঙালির নিজস্ব সঙ্গীত বলতে যেটাকে আমরা বুঝি সেটা কিন্তু কীর্তন, এবং মূলত বৈষ্ণব ভাবধারা প্রভাবিত এই কীর্তনই বাংলার প্রথম নিজস্ব সঙ্গীত বলে আমরা ধরব। তার কারণ আছে, সেই কারণগুলি আমরা পরে দেখছি। এরপরে দেখুন কবিগান, প্রহসন, আরজা, তরজা, খেউর, আখড়াই ইত্যাদির কথা আমরা জানি। যারা আমরা সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় পড়েছি, এক জায়গায় দেখবো যে রূপচাঁদ পক্ষী তার ওই গাড়ি করে ঘুরতেন, তার সঙ্গে দুখানা পাখা লাগানো, ওই পক্ষী নাম দেওয়া ছিল, পাখা লাগানো থাকতো, সেই পাখা নাড়িয়ে নাড়িয়ে তিনি রাস্তা দিয়ে গাড়ি করে যেতেন আর এই সমস্ত গান গাইতেন, আর তার চেলা চামুন্ডারা সঙ্গে সঙ্গে উল্লাস করতে করতে যেত। এই বর্ণনাটা সুনীল তার ইয়েতে লিখেছেন সেই সময়। তো সেই রকমই ছিল কলকাতার একটা সময় গানের অবস্থা। এর বাইরে ধর্মীয় সঙ্গীত, এই যেমন কীর্তনের কথা বললাম, পদাবলী কীর্তনের কথা বললাম, সেই রকম শাক্ত পদাবলীও তৈরি হয়েছিল রাধাকৃষ্ণের ঠিক সমান্তরাল ভাবে আরেকটা ধারা, রামপ্রসাদ বা কমলাকান্ত থেকে। খ্রিস্টীয় সঙ্গীত, বাংলাতে খ্রিস্টীয় সঙ্গীত লেখা হয়েছিল, সেগুলি শেখানো হতো মানুষকে। ইসলামী গান, যার সব থেকে বড় প্রবক্তা ছিলেন, মানে সৃষ্টিকর্তা ছিলেন আমাদের নজরুল ইসলাম, তিনি প্রচুর ইসলামী গান লিখেছেন। বাউল, এসব তো রয়েইছে। এর বাইরে ধ্রুপদ বা খেয়াল জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত যাকে বলি তথাকথিত, তার চর্চাও কিন্তু বাংলায় কম ছিল না। সেসব আমরা পরবর্তী মানে পর্যায়গুলিতে আসব পরবর্তী অনুষ্ঠানে। এর বাইরে যাত্রাগান তো ছিলই, টপ্পা, ঠুমরি, গজল। গজলকে আলাদা করে নজরুল বাংলাতে একটা নতুন রূপ দিয়েছিলেন। ব্রহ্মসঙ্গীত, নাট্যসঙ্গীত। নাট্যসঙ্গীত তো সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যদি দেখি, নাট্যসঙ্গীত কিন্তু সঙ্গীতের বিবর্তনে বা সঙ্গীতের পরিপুষ্টিতে বিশেষ ভূমিকা রেখেছিল। বিশেষত আপনারা যারা খবর রাখেন যে মহারাষ্ট্রে নাট্যসঙ্গীত একটা অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত সমৃদ্ধ ধারা সঙ্গীতের। কাটিয়ার কালজা ঘুসলি বলে মানে একটা এরকম টাইপের একটা মারাঠি সিনেমা হয়েছে কয়েক বছর আগে, দেখবেন শঙ্কর মহাদেবনের বেশ কিছু গান আছে সেখানে, অসামান্য মারাঠি সঙ্গীত সেখানে রয়েছে। বাল গন্ধর্ব বলে যে বিখ্যাত গায়ক ছিলেন মারাঠি নাট্যসঙ্গীতে, তিনি একটা মানে কি বলবো, একটা অত্যন্ত বড় সম্মাননীয় মানুষ। তো নাট্যসঙ্গীত সারা ভারতবর্ষেই, নাট্যসঙ্গীত কিন্তু আমাদের সঙ্গীতের বিবর্তনকে অনেকটা পরিপুষ্টি জুগিয়েছে। এরপরে আসছে স্বদেশী গান। বোঝাই যাচ্ছে যে ব্রিটিশের প্রধানত বা অধীনে যখন ছিলাম, তখন এই স্বদেশী ভাবধারা কে একটু চাগিয়ে দিতে স্বদেশী গান লেখা হয়েছে, সেগুলি গাওয়া হতো। এবং স্বদেশী গান বের করবেন বলে স্বদেশী আনায় উদ্বুদ্ধ হয়ে বহু রেকর্ড কোম্পানি বাজারে এসেছিল, যারা শুধু স্বদেশী গান, বাঙালির গান বা ভারতীয়দের গান রেকর্ড করতো, ব্রিটিশের HMV বা গ্রামোফোন কোম্পানির সঙ্গে হাত না মিলিয়ে। আর তার সঙ্গে হাসির গান, কমিক সং বলে এক ধরনের গান একটা সময় হতো। আপনার পুরনো যুগের রেকর্ড যদি দেখেন, সেখানে কমিক সং বলে এক ধরনের গায়ক ছিলেন, সারদা গুপ্ত নামে একজন ছিলেন, তারপরে হরিদাস বন্দ্যোপাধ্যায় বলে একজন ছিলেন। এই ধরনের মানুষ, তারা এই পেশাজীবী ছিলেন, হাসির গান গাইতেন। নলিনীকান্ত সরকার ছিলেন, নলিনীকান্ত সরকার হাসির গান লিখতেন, গাইতেনও বটে। তারপরে আসলেন দ্বিজেন্দ্র, রজনীকান্ত, অতুল প্রসাদ।
এদের কথা আমরা পরে আসবো অবশ্যই, আজকে তার আহ, সময় নয়। রবীন্দ্রসঙ্গীতের কথাতেও আসবো, নজরুল ইসলামের গানেও আসবো। তারপরে আসছে আধুনিক গান, যে গানের সূচনা মোটামুটি বাংলার 1930 এর দশক থেকে বলবো যে পরিপূর্ণ মানে সফল আধুনিক গান এর যাত্রা শুরু বাংলার। তার আগে গান হয়নি তা নয়, কিন্তু আধুনিক গান বলতে যে বিশেষত্বগুলি থাকা দরকার সেটি মানে 1930-এর দশক থেকে শুরু হয়েছিল। এর পাশাপাশি রাগ প্রধান বা রাগাশ্রয়ী গান এবং পেশা কেন্দ্রিক গান, পটুয়াদের গান, ছাদ পেটানোর গান, মাঝিমাল্লাদের গান, মাছ ধরার গান, এরকম নানা ধরনের গান বাংলায় তৈরি হয়েছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে এক এক করে শুনবো। যতখানি আমাদের হাতে গান শোনানোর মতো উপায় আছে বা রিসোর্স আছে সেগুলোকে আমরা ব্যবহার করার চেষ্টা করব। বাংলা গানের আমরা বলেছি প্রথম শুরু চর্যাপদ থেকে, কিন্তু চর্যাপদ তো সেই একই কথা যে হঠাৎ করে একদিন সকালবেলায় উঠে চর্যাপদ লেখা হয়নি, তার আগে তার একটা পরম্পরা আছে। পাল যুগ থেকেই মোটামুটি বাংলার যে নিজস্ব সংস্কৃতি তার একটা রূপ পেতে শুরু করে পাল এবং তারপরে সেন যুগে। তার সেই সময়ের মধ্যেই কিন্তু এই চর্যাপদের আবির্ভাব এবং চর্যাপদ লেখা। তারপরে জয়দেবের গীত গোবিন্দ লেখা হয়। গীত গোবিন্দ যদিও খুবই সহজ সংস্কৃতে লেখা, তাই বাংলার আলোচনায় আমরা আপাতত একে বাদ রাখছি। আর রাগ সম্পর্কে, সঙ্গীত সম্পর্কে প্রথম যে একাধিক গ্রন্থ লেখা হয়েছিল রাগ তরঙ্গিনী, লোচন পণ্ডিত এবং সারঙ্গদেবের সঙ্গীত রত্নাকর, যার প্রথম উদ্ধৃতি আমি দিয়েছি শুরুতেই যে সঙ্গীত কাকে বলে, সারঙ্গদেবের সঙ্গীত রত্নাকর থেকে। এরপরে বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এই হচ্ছে মোটামুটি শুরুর সময়কার অবস্থাটা। তো আমরা দেখি এরপরে চর্যাপদের 17 নম্বর চর্যায় যে প্রথম যে ছবিটা দেখেছিলাম আমরা বীণা পার, এই হচ্ছে প্রথম চর্যা যেখানে আমরা সঙ্গীত সম্পর্কে একটি লেখা পেলাম। সুজলাউ শশী লাগেলি তান্তি অহনা অনহা দণ্ডি চাকি কিয়ত অবধূতি। দেখুন আধুনিক বাংলায় রূপান্তরণটা এখানে করে দেওয়া রয়েছে, এইটা দেখলে সুবিধে হবে আপনাদের। যে সূর্য লাউ শশী, সূর্য হলো লাউ, শশী তাতে তন্ত্রী, অনাহত দণ্ড চক্র করা হলো অবধূতিকে ইত্যাদি। এদের এগুলি তো মূলত সাধন গীত, মানে ওদের কিছু ধর্মীয় ব্যাপার স্যাপারের মধ্যে লুকিয়ে থাকে, যে কারণে একে সন্ধ্যা ভাষাও বলা হতো। তো এই বিভিন্ন ইঙ্গিতের মধ্যে দেওয়া রয়েছে, কিন্তু সঙ্গীত সম্পর্কিত, সঙ্গীত যন্ত্র সম্পর্কিত এই ইঙ্গিতগুলি প্রথম আমরা পেলাম চর্যার এই 17 নম্বর চর্যাতে। তো এই চর্যার মধ্যে প্রত্যেকটি চর্যার মধ্যে শুরুতে রাগের উল্লেখ আছে। মোট আমরা 16টি রাগের উল্লেখ পাই। একটু লক্ষ্য করে দেখুন, এই রাগগুলি এখন বেশিরভাগই আর এগুলির অস্তিত্ব নেই। পটমঞ্জরি অস্তিত্ব নেই, গবরা বা গৌড়া কি রাগ আমরা জানি না, এরকম আর কি। কিছু কিছু রাগ যেমন ধরুন মল্লারি বা ভৈরবী, ধানশ্রী বা ধানশ্রী, এই ধরনের কিছু রাগ, কামদ, এগুলি কিছু কিছু আমরা শুনতে পাই এখন। কাজেই চর্যাপদের প্রতিটা চর্যার শুরুতে রাগের নির্দেশ ছিল ঠিকই, কিন্তু সেগুলো ঠিক কিভাবে গাইতে হবে এই নির্দেশ কিন্তু কোথাও ছিল না। কাজেই এখন আমি দেখতে পাই যে অনেকে চর্যাপদ গাওয়ার চেষ্টা করে। আমাদের এখানে যেমন দোহার তারা গাওয়ার চেষ্টা করেছে রাগ মেনে, কিন্তু রাগ মানা এক জিনিস, কিন্তু সেই রাগের চলন কেমন ছিল সেই সময়ে, অর্থাৎ 1000 বছর আগে সেই রাগটা কিভাবে গাওয়া হতো এইটা কিন্তু জানা সম্ভব নয় কারো পক্ষে। কাজেই আজকে যারা চর্যাপদ গাইছেন বলে বলছেন এবং সেই রাগ অনুসারে রাগ হয়তো ধরে গাইছেন তারা, কিন্তু রাগের চরিত্র এখন পরিষ্কার নয়, এই বেশিরভাগ রাগই আমরা এখন জানি। কাজেই চর্যার কোনো নিদর্শন অন্তত গাওয়া এখন সম্ভব নয় সেই দিনের মতো, এটাকে আমাদের মেনে নিতে হবে। মানে পরীক্ষা নিরীক্ষা সবাই করতে পারেন, কিন্তু চর্যার গান সেইভাবে চর্যার মতো করে গাওয়া সম্ভব নয়। আর চর্যার গানগুলি কিন্তু কোনো বাঙালির যে নিজস্ব গানের যে বৈশিষ্ট্য, তাতে তখনও চর্যার গানে সেই বৈশিষ্ট্য তখনো আসেনি। সেগুলি সারা ভারতবর্ষে যেহেতু বৌদ্ধ সিদ্ধাচার্যরা গাইতেন একটা বিশেষ ধর্মীয় অনুষঙ্গে, কাজে এই গানের পদ্ধতি সারা ভারতবর্ষে
নিজস্ব যে গানের ধারা, তার যে রূপ রস গন্ধ, সে কিন্তু চর্যাগীতিতে তখনও ফুটে ওঠে। এইখানে দাঁড়িয়ে চর্যার গান তো শোনানো সম্ভব নয়, কিন্তু আমরা বছর দুয়েক আগে, বছর তিনেক আগে চর্যাপদের কবিতার একটা সংকলন তৈরি করেছিলাম। একটা সিডি বের হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, আমি যেখানে কাজ করি সেই কর্মক্ষেত্র থেকে। সেই সিডির একটি চর্যা আবৃত্তি আমি আপনাদের শোনাচ্ছি। এটি বাজারে কোথাও পাবেন না। এটি আমি শোনাচ্ছি আপনাদের। বিখ্যাত দুই বাচিক শিল্পী উর্মিমালা বসু এবং জগন্নাথ বসু এটি করেছিলেন আমাদের জন্য। তো সেইটি একটু আপনাদের শোনাই। চর্যাপদ ১, পদকর্তা লুইপা, রাগ পটমঞ্জুরি। কাগা তরুವರ পাঞ্চ বিডাল, চঞ্চল চিয়ে पैठा काल, दृढ़ करिय महासुह परिमाण, लुई भनई गुरु पूछिया जाना, साल सम्हाइया काहि करियाई, सुख दुखते निचित मरी आई, एड़ियौ छंद बांध करना कपटेर आस, सुनु पाख भीड़ी लाहुरे पास, भनाई लुई आमहे झाने दीठा, धामना चाबाना बेनी पिंडी बैठा। এ দেহ তরুতে ডাল আছে পাঁচখানি, অস্থির মন মরণেরই হাতছানি, দৃঢ় চিত্তে মহাসুখ বুঝে নাও, লুই বলে পথ গুরুকে শুধিয়ে যাও। যেজন রয়েছে সর্বদা ধ্যানমগ্ন, সুখে দুঃখে তারও আসে অন্তিম লগ্ন। কামনা বাসনা সাজানো যা কিছু ফেলে, উড়ে যাও তুমি শূন্যেই ডানা মেলে। লুই বলে আমি দেখেছি গভীর ধ্যানে, শ্বাসের গ্রহণ বর্জন একই স্থানে। এখানে যে আধুনিক বাংলায় যে রূপান্তরণটা, কাব্যের রূপান্তরণ, সেটা করেছেন দীপ্ত দাশগুপ্ত, কবি অমিতাভ দাশগুপ্তের পুত্র। তার চর্যাপদের প্রতিটা চর্যারই তিনি একটা আধুনিক বাংলা কাব্যে রূপান্তরণ করে একটা বই বের করেছিলেন বছর দুয়েক আগে। তো দীপ্তদা আমাদেরকে সেই অনুমতি দিয়েছিলেন ওই তার অনুবাদটাকে কাজে লাগাতে। সেটা কাজে লাগিয়ে আমরা এটা করেছিলাম। মানে সেই ভাষা তো কারো পক্ষে বোঝা সম্ভব নয়, তার সঙ্গে এই বাংলা অনুবাদটাকে আমরা রেখেছিলাম। বাংলা রূপান্তরণ বলবো, অনুবাদ বলবো না, যেহেতু দুটোই বাংলা, হাজার বছরের ব্যবধান মাত্র দুজনের মধ্যে, সেই হেতু এই কাব্য অনুবাদটার সঙ্গে রাখতে হয়েছিল মানুষ বোঝার জন্য। তো কাজী চর্যাগীতির যে গানের রূপ, সেটা কিন্তু বাঙালির নিজস্ব রূপ তখনও তার মধ্যে আসেনি। এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন, মাঝখানে জয়দেবের গীত গোবিন্দ লেখা হয়েছে, তার কথা আমরা বলছি না, যেহেতু সংস্কৃতে বাংলার কথাই আমরা বলবো। শ্রীকৃষ্ণ কীর্তনে দেখুন, চর্যায় ছিল 16খানা রাগের উল্লেখ। শ্রীকৃষ্ণ কীর্তনে প্রায় নাকি 32টা রাগ, এবং দেখুন যে বেশিরভাগই আমরা এখন চিনি না, কিন্তু এখানে দেখুন বঙ্গাল, বরাড়ি, বঙ্গাল, হ্যাঁ, এই যে রাগগুলি, এগুলি কিন্তু দেখুন ক্রমশ বাংলার সুরের কাছাকাছি আস্তে আস্তে আসছে, কিন্তু রাগ আঞ্চলিক প্রভাবগুলি পড়ছে। এই যে ভাটিয়ালি, দেখুন চর্যাপদে কিন্তু ভাটিয়ালি রাগ রাগ বলেই উল্লেখ আছে, শ্রীকৃষ্ণ কীর্তনে ভাটিয়ালি, চর্যাপদে কিন্তু ছিল। তার সঙ্গে দেখুন মাহারাঠা, মানে মারাঠি কোনো সুর হয়তো এখানে এসে মিশেছে। এই যে আঞ্চলিক প্রভাবগুলি আস্তে আস্তে কিন্তু ঢুকছে,
এর মধ্যে। যদিও এই যে আহের বলে একটি রাগ, আহিরি বলে আহির ললিত, এখন তো সে রাগ শোনাই যায়। আভিরি বা আহিরি থেকে, এক বিশেষ জাতি থেকে এটা শুরু। বা ওইদিকে দেখুন রামগিরি, রামকেলি রাগ দেখা যেখান থেকে শুরু হয়েছে। তো বেশিরভাগই আমাদের আর চেনা নয় রাগ, কিন্তু এই রাগগুলি তখন এসেছিল আস্তে আস্তে বাংলার কাছাকাছি, বাংলার নিজস্ব প্রভাব সে রাগের মধ্যে পড়ছে। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের কোনো মানে কি বলবো নমুনা শোনানোর উপায় নেই, আমরা অন্তত জানি না শ্রীকৃষ্ণ কীর্তন কি সুরে গাওয়া হয়। এই শ্রীকৃষ্ণ কীর্তন এর আগে যে গীত গোবিন্দ লেখা হলে, গীত গোবিন্দের প্রভাবেই মূলত বাংলাতে, বাংলা গানে রাধাকৃষ্ণ লীলার একটা ব্যাপার, একটা প্রভাব বাংলা গানে, বাংলা লেখায়, বাংলা জীবনযাত্রায় সর্বত্র একটা ব্যাপক প্রভাব বিস্তার লাভ করবে। এখানে বলে রাখি যে শ্রীকৃষ্ণ কীর্তনের সুর নাকি, এটা রাজেশ্বর মিত্র বলেছেন যে ঝুমুর গানের একটা প্রভাবে নাকি শ্রীকৃষ্ণ কীর্তনের সুর হয়েছিল। এর সম্পর্কে বেশি কিছু বলা সম্ভব নয় আমার পক্ষে, আমি খালি উল্লেখ করে রাখলাম যে এরকম একটা মন্তব্য চালু আছে। ঝুমুর গান মানে হচ্ছে কিন্তু সেই লোকগান, সেই লোকগানের প্রভাবে তাকে এক ধরনের দরবারি রূপ তার দেওয়ার চেষ্টা হয়েছিল, রাগের মাধ্যমে তাকে একটা পোশাকি রূপ দেওয়ার চেষ্টা হয়েছিল। তো এরপরে এই শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু এই রাধাকৃষ্ণের বিষয়টা তার মধ্যে ঢোকে মূলত গীত গোবিন্দ থেকেই। এবার বৈষ্ণবের শ্রী চৈতন্যের জন্ম, এই ব্যাপারটা কি, এই যে রাধাকৃষ্ণের লীলা বিষয়ের যে ব্যাপারটা, এটা একদম মানে কি বলবো একদম চারিয়ে দিল বাংলার ঘরে ঘরে, বাংলার সঙ্গীতের মধ্যে, লেখার মধ্যে, সর্বত্র, জীবনযাপনে সর্বত্র। মানে এই কীর্তন হচ্ছে বাংলার প্রথম নিজস্ব মাটির সুর, যেখানে মানুষ এটাকে দাবি করতে পারি আমরা যে কীর্তন আমাদের প্রথম নিজস্ব গান বাংলা। এই যে এখানে দেখুন রবীন্দ্রনাথেরই কথা লেখা আছে যে, কিন্তু এ পর্যন্ত কীর্তনে এমন করিয়া কেহ প্রাণ গলাইতে পারে নাই, দেশ মাতাইতে পারে না। শ্রী চৈতন্য যেটা করলেন, এই কীর্তন সম্পর্কে রবীন্দ্রনাথের কথাটা আরেকটু দেখলে আমাদের ভালো লাগবে। বর্ষা ঋতুর মতো মানুষের সমাজে এমন একটা সময় আসে যখন হাওয়ার মধ্যে ভাবের বাষ্প প্রচুর বিচরণ করিতে থাকে। শ্রী চৈতন্যের পর বাংলাদেশের সেই অবস্থাই হইয়াছিল। তখন সমস্ত আকাশ প্রেমের রসে আর্দ্র হইয়াছিল। তাই তখন দেশে যেখানে যত কবির মন মাথা তুলিয়া দাঁড়াইয়াছিল, সকলেই সেই রসের বাষ্পকে ঘন করিয়া কত অপূর্ব ভাষা ও নূতন ছন্দে, কত প্রাচুর্য ও প্রবলতায় তাহাকে দিকে দিকে বর্ষণ করিয়াছিল। তো এই হলো কীর্তনের মূল যে ইয়েটা, পালসটা আর কি, যেটি যার মধ্যে ধরা পড়েছিল বাঙালির নিজস্ব আবেগ। পদাবলী কীর্তনের মোটামুটি পাঁচটি ধারা আছে। গড়ের হাটি বা গড়ান হাটি, যেটি রাজশাহীর খেতুরির নরোত্তম ঠাকুর তৈরি করেছিলেন। 108 রকম তাল ছিল সেখানে। বুঝতেই পাচ্ছেন বেনারসে তিনি গান শিখেছেন, ধ্রুপদ গান শিখেছেন। এবং ওর সময়টা চৈতন্যের পরপরই, চৈতন্য তো 1533-এ চলে গেলেন, তার পরপরই উনি এই রাজশাহীতে গিয়ে গড়ের হাটি বা গড়ান হাটি কীর্তনের ধারাটা চালু করলেন। তার দেখা দেখি মনোহর শাহী, বীরভূমের জ্ঞানদাস, দেখুন তালের জটিলতা কমে আসছে। তারপরে রানীহাটি বা রেনেটি বিপ্রদাস ঘোষ বর্ধমানে 26 রকমের তাল ব্যবহার, আস্তে আস্তে সরল হচ্ছে আর কি। মন্দারিনী, মেদিনীপুরের গড় মন্দারম বিখ্যাত জায়গা, আপনারা বঙ্কিমচন্দ্রের লেখা এই জায়গার নাম পড়েছেন। সেখানে দেখুন তালের ব্যাপারটা আরো সরল হয়ে এসেছে। আর তারপরে ঝাড়খণ্ডীতে মানে এই কীর্তনের ধারাটা একদম বদলে গেল ওই ওখানকার স্থানীয় সুরের প্রভাবে আর কি। এইরকম মোটামুটি 5টি ধারা পদাবলী কীর্তনের আছে। তার রাগের দিকে দেখুন, কামোদ, গৌরী, ভীম, কলশ্রী, দানসী মোটামুটি আমাদের পরিচিত রাগ। তালগুলি দেখুন, তালের নামগুলি খুব গুরুত্বপূর্ণ। দশকোষী, দঠুকি নামগুলি কিন্তু একদম বাঙালি নাম। হ্যাঁ, এই রূপক, শশীশেখর একদম বৈষ্ণব রসে যেন একদম ভিজিয়ে রেখেছে একদম তালগুলি। বীর বিক্রম, ইন্দ্রভাস, এই ধরনের তাল এই কীর্তন ছাড়া এই নামগুলি আমরা পাই না কোথাও।
সে কীর্তনে বলছি না যে বাঙালির নিজস্ব সম্পদ, একদম তালের নাম থেকে শুরু করে দেখুন, আর তার যে গঠনগত দিক থেকে তার 5টি প্রধান অংশ আছে, কথা, দোহা, আখর, তুক, ছুট, এগুলি নিয়ে আর আলোচনা করছি না। আর কীর্তন সম্পর্কে সে বলে শেষ করার আগে আমরা এরপরে গান শুনবো, কীর্তন, একাধিক কীর্তন গান শুনবো। বলার আগে একটি বলে রাখি, রবীন্দ্রনাথের কথাটা আবারও আমরা মনে রাখি বা পড়ে নিই, যে বাংলায় একদিন বৈষ্ণব ভাবের প্রাবল্যে, ধর্ম সাধনায় বা ধর্ম রসভোগে একটা ডেমোক্রেসির যুগ হলো। এই ডেমোক্রেসিটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। কীর্তন শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগ নয়, তার সঙ্গে মানুষকে একটা মুক্তির স্বাদ দিল, যে সম্প্রদায় নিরপেক্ষভাবে, সম্প্রদায় নির্বিশেষে তারা একসাথে গান গাইবে। এটা প্রথম একটা সামাজিক, সত্যি অর্থে সেকুলার সমাজের একটা ধারণা এই কীর্তন কিন্তু আমাদের দিল। তো সেই দিক থেকে কীর্তনের অন্য একটা গুরুত্ব আছে। সেদিন সম্মিলিত চিত্তের আবেগ সম্মিলিত কণ্ঠে প্রকাশ পেতে চেয়েছিল, সে প্রকাশ সভার আসরে নয়, রাস্তায় ঘটে। বাংলার কীর্তনে সেই জনসাধারণের ভাবোচ্ছ্বাস গলায় মেলাবার খুব একটা প্রশস্ত জায়গা হলো। এটা বাংলাদেশের ভূমির প্রকৃতির মতোই। এই ভূমিতে পূর্ব বাহিনী, দক্ষিণ বাহিনী, বহু নদী এক সমুদ্রের উদ্দেশ্যে পরস্পর মিলে গিয়ে বৃহৎ বিচিত্র একটি কলধ্বনিতে জলধারার জাল তৈরি করে দিয়েছে। তো এই রবীন্দ্রনাথই মনে হয় কীর্তনের সুরটাকে ধরে দিয়েছিলেন আমাদের কাছে খুব সুন্দর করে। এই মোটামুটি আমার বলার কথা ছিল। আমরা এবার এই কীর্তনের বিচিত্র ধারা, কীর্তনের একটা সুবিধে হলো যে 1902 সালে ভারতবর্ষে যখন রেকর্ডিং ব্যবস্থা তৈরি হলো, সেই প্রথম যুগ থেকেই কীর্তন কিন্তু খুব জনপ্রিয় বিষয় ছিল। আমরা তো দেখেছি যে রবীন্দ্রনাথের কথাও শুনেছি বা নিজেরাও জানি যে, আর ছোটবেলাও আমি আমার জীবনেই দেখেছি যে কীর্তন কিন্তু পাড়া ঘরে সর্বত্র হতো। এটা খুবই মানুষের প্রাণের কাছের জিনিস বাঙালি। তো যে কারণে রেকর্ডিং ব্যবস্থা যখন এলো, তার যখন একটা সম্ভাবনা তৈরি হলো মানুষের কণ্ঠকে, গানকে ধরে রাখার, কীর্তন কিন্তু সেখানে খুব জনপ্রিয় একটা জায়গা নিয়েছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল একদম রেকর্ডিং এর প্রথম যুগ থেকে। আমরা এখন শুনি 1909 সালে রেকর্ড করা পান্নাময়ী দাসী বলে বিখ্যাত কীর্তনিয়া, তার একটি রেকর্ডের গান। মনে রাখতে হবে যে এই গান 111 বছর আগের রেকর্ড করা। গানের ভঙ্গি, উচ্চারণ এবং রেকর্ডিং পদ্ধতি তখন এতটাই প্রিমিটিভ ছিল, এখনকার মতো সেটি অগ্রসরমান হয়নি। কাজেই সেই কথা একটু মাথায় রাখতে হবে। সেই রেখে আমরা পরপর কিছু কীর্তন গান শুনব। প্রথম গান পুণ্যময়ী দাসী, যার রমাবাই নামে তার একটা পরিচয় ছিল, রমাবাই নামেও তিনি গান গাইতেন। আমি তোমার প্রেমের জানি কালো কাছে যাই, আমি তোমার প্রেমের অতি জানি রাখাল বৈল নয়, আমি রাখাল বৈল নয়, তোমার প্রেমের জানি কালো কাছে যাই, কদিকে চড়াই সকল চড়াই তারা খালি মাটি ধাই, আমি গোটে মাটি ধাই সকল চড়াই সমুদ্র জানি, আমি গোটে মাটি ধাই প্রেমময়ী। আপাতত এই গানটা এইটুকু থাকলো, কারণ খুবই শ্রুতি সুখকর নয়, যে কারণে বেশি শোনা যাচ্ছি না।
একটু আগে আমরা বলেছি যে কীর্তনের 5টা ধারা ছিল, তার মধ্যে যে গরান হাঁটি সেটা যিনি শুরু করেছিলেন নরোত্তম ঠাকুর, রাজশাহীর মানুষ, তার একটি গান, তার একটি পদ শেফালি দেবী বলে একজন গেয়েছিলেন। দেখুন, এটা শুনে দেখুন, রেকর্ডিং হিসেবে বেশ ভালো এবং গান হিসেবে আমার মনে হচ্ছে বেশ ভালো। আর শুনে দেখুন। ছুঁয়ো না বধূ ওইখানে থাকো, ছুঁয়ো না বধূ ওইখানে থাকো, মুকুর লইয়া চাঁদ মুখখানি দেখো। ছুঁয়ো না বধূ নয়নের কাজল বয়া। না, এটা ভুল করে অন্য গান ইয়ে হয়ে গেছে। এটা চণ্ডীদাসের, এটা ইয়ে নয়। সরি, আমার ভুল হয়েছে। আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের গানটা। যাই হোক, তার আগে আরেকটা গান শোনাই, তার মধ্যে আমি ওই গানটা খুঁজে বের করে শোনাচ্ছি। বিখ্যাত গান পূর্বরাগের সেই প্রথম যে পদ আমরা পড়ি বৈষ্ণব কবিতা চণ্ডীদাসের, রাধার কি হইল অন্তর। রাধা কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহারো কথা, হৃদে এত কিসের ব্যথা, থাকে বিরলে শোনে না কথা, শুকায় গেল কনক লতা, থাকে বিরলে শোনে না কথা, রাই হৃদে এত কিসের ব্যথা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, বুঝি লেগেছে চোখে মেঘের কাজল, কখন আখি হয় বা সজল, নামবে বুঝি মেঘের বাদল, কখন আখি হয় বা সজল, লেগেছে চোখে মেঘের কাজল। বিরতি আহারে আমরে যাই, আহারে আহারে রতি নাই, আহারে দুঃখ কব কাহারে, রতি নাই আহারে আহারে আহারে, বিরতি আহারে রাঙাবাস পরে যেমতি যোগিনী পারা। হেলাইয়াও বেনি ফুলের গাঁথনি, দেখো এ খসায় চুলি, শীত বয়ানে চাহে চন্দ্র পানে, কি কহে দুহাত তুলি, হয়েছে একাকার হাসি সাথে জোছনার, চাঁদে দেখে বদল কার, হাসি সাথে জোছনার হয়েছে একাকার। এক দিঠি করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, চণ্ডীদাস ক্রয় নব পরিচয়, কালিয়া বধূর সনে, রাধার নূতন দেখা কালিয়াসনে, তাই যত অঘটন দেহে মনে, নিজ পরিণাম নাহি গণে, যত অঘটন দেহে মনে, নূতন দেখা কালিয়াসনে, কালিয়া বধূর সনে, কালিয়া বধূর সনে। এরপরে হচ্ছে সেই নরোত্তম ঠাকুরের গানটি।
গেয়েছেন শেফালি দেবী বলে একজন বিখ্যাত গায়িকা সেই সময়। কি না সে তোমার প্রেম, কত লক্ষ কোটি হেম, সদা মোর জাগিছে অন্তরে, পুরবে আছিল ভাগে, তেইশে পেয়েছে লাগে, প্রাণ কাঁদে বিচ্ছেদের ডরে, পূর্ব জন্ম পুণ্য ফলে স্থান পেয়েছি পদতলে, শঙ্কা কখন হারাই বলে স্থান পেয়েছি পদতলে, পূর্ব জন্ম পুণ্য ফলে। কালিয়া বরণ খানি আমার মাথার বেনি, আঁচরে ঢাকিয়া রাখি বুকে, দিয়া চাঁদ মুখে মুখ পুরাব মনের সুখ, যে বলে সে বলু ছাড়লো কে, বলু ছাড়লো কে, ভয় করি না লোকের কথায়, রাখবো তোমায় বাঁধিয়ায়, দুটি নয়নের রাশি প্রহরায়, রাখবো তোমায় বাঁধিয়ায়, ভয় করি না লোকের কথায়, মনি নহ মুকুতা নহ, গলায় গাঁথিয়া লব, ফুল নহ কেটে করিবে, নারী না করি বিধি, সমান গুণ নিধি, লইয়া ফিরি তু দেশ দেশ, রমণী না হতাম যদি তোমায় লয়ে নিরবধি, ফিরিতাম গিরি সাগরাবধি, তোমায় লয়ে নিরবধি, রমণী না হতাম যদি। নরতম দাসে কয় তোমারে দেখিত নয়, তুমি মরে না ছাড়িও দয়া, যেদিন তোমার ভাবে আমার পরানো যাবে, সেই দিন দিও পদ ভাই আমি কি আর 10 মিনিট পেতে পারি? তাহলে আরো কয়েকটা গান আমি শুনিয়ে দিতে চাই। 8টা বাজে, সময়টা দেখে নিচ্ছি 8:30। হ্যাঁ, 10 মিনিট 15 মিনিট পেতে পারো, এরপর আমরা আলোচনায় চলে যাব। আমি কিন্তু গান শুনতে পাইনি, সবাই কি অন্য সবাই কি শুনতে পেয়েছে? হ্যাঁ, সবাই তো শুনছে, শুনছে না? আমি শুনতে পাচ্ছি, অন্যান্যরাও মন্তব্য জানাচ্ছে। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন, সেটা বোঝা যাচ্ছে আপনার মাথা নাড়া দেখে, আমি সেটা দেখে বুঝলাম আপনি শুনতে পাচ্ছেন। না, আরো অন্যদের অনেকগুলো মন্তব্যও পাচ্ছি, তারা শুনতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছে না, তাহলে তো আমার সমস্যা বোধ হয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাজীব, হ্যাঁ শুরু। হ্যাঁ আলম ভাই, আপনার কথা আপনি তো মিউট হয়ে গেলেন, কি বললেন শেষটা শুনতে পেলাম না। আমি অনিলকে বলছিলাম আর কি, ও দেখার জন্য। বেশ বেশ, ঠিক আছে। তো এরপরে যার গান শোনাবো তাকে আমরা এখন হয়তো ভুলে গেছি, কিন্তু তার ভাইপো অতি বিখ্যাত মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাকা সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় বিখ্যাত কীর্তন গাইয়েছিলেন এবং বহু কীর্তন গায়ক গায়িকাকে তিনি তৈরি করেছেন। তার একটা গান শুনি। আর এই গানগুলির একটাই সমস্যা, মানে একটু শুনিয়ে না বন্ধ করে দেওয়া যায় না, এর একটা গতি প্রকৃতি আছে। তো এই যে তালের বিভিন্ন ওঠা পড়া, এইটাই কীর্তনের মজা, এই কারণে পুরো গানটাই শুনতে হচ্ছে আর কি। যাই হোক, থেমে যাও বৃন্দাবন পথযাত্রী, চলার পথে
মাখো সুখদাত্রী, চলার পথে থেমে যাও বৃন্দাবন পথযাত্রী। কালো তমালো তলে কালো শাম আজিও দুলে, উড়ায়ে ফাগের দুলে গোপিনী বিধাত্রী, গোপিনী বিধাত্রী। এক মুঠি তারি তুলে নাও ও গো যাত্রী, এক মুঠি তারি তুলে নাও, অঙ্গে মাখো সুখদাত্রী। চলার পথে থেমে যাও, থেমে যাও, যাও যাও গো, চলার পথে থেমে যাও। আপাতত এই গানটা এখানে শেষ করছি, কারণ না হয়তো বাকিগুলি শোনানো যাবে না আর কি। আচ্ছা, কীর্তনের কথা উঠলে যার গান আমাদের শুনতেই হবে তিনি ছবি বন্দ্যোপাধ্যায়। ছবি বন্দ্যোপাধ্যায়ের একটি 1972 সালের রেকর্ড করা গান শোনায়, অপূর্ব, মানে অসামান্য বললেও কম বলা হয়। আজ মথুরার দ্বারে দ্বারে বৃন্দাবন খালিয়া ফেরে, মথুরার দ্বারে দ্বারে বৃন্দাবন খালিয়া ফেরে। কোথা কৃষ্ণ মুখে শুধু ধ্বনি, পথের পথিক দেখে সুধায় তাহারে দেখে। কোথা সে নীলকান্ত মণি, আমায় বলে দাও তোমরা জানো যদি, আমায় বলে দাও সেই ব্রজের কানাই কোথায় আছে জানো যদি, আমায় বলে দাও হে। এ কথা শুনিল যাবে এক নারী কহে তবে, থানাই নন্দের নন্দ সে তো আছে বৃন্দাবনে রাধার হৃদয় আসনে। সেথা যাও পাবে দর্শন, দুটি গো সেথা যাও পাবে দর্শন। আমরা শুনেছি সে গোকুলে, গোকুলে রাখালি করে। আর যত গোপনারি শনে প্রেমের বেশাতি করে শুনেছি। বৃন্দাকে দেখা হেদায় বুঝি সেই শ্যামরায়, রাধারেতে জীব মুদি। মথুরায় রাজা হয়ে বুজারে সাথে পেরে, ভুলে আছে গোকুল সিংহীনে ধনী হে, ভুলে আছে গোকুল সিংহী। কেমন করে থাকবে বলছি, কেমন করে থাকবে বল যদি, গোকুলানন্দ যদি না গেল। কেমন করে থাকবে বল যদি, গোকুলানন্দ যদি না গেল। কেমন করে থাকবে বলো। শুনে মথুরা বাসিনী হেসে কহিল যে দিন বেশে, মিঠে যাও রাজার ভবন। দাঁড়িয়ে আছে রাজদ্বারে ভিখারিনী যেতে না রে, ফিরে যাও মধু বৃন্দাবন। যেতে দেবে না দেবে না রাজদ্বারে দাঁড়ি, যেতে দেবে না দেবে না রাজ সন্দর্শনে। এই ভিখারিনীর বেশে তোমায় রাজ সন্দর্শনে, রে ভিখারিনীর বেশে তোমায় রাজ সন্দর্শনে। যেতে দেবে না দেবে না। বেশ, এরপরে যার গান শোনাবো তাকে আর একটা, তিনিও বাংলাদেশেরই মানুষ, ঢাকাতে জন্ম, রেণুকা দাশগুপ্ত। কোরআনের অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের নাতনি সম্পর্কে।
তো এর 1932 সালের একটি রেকর্ড যদি গোকুলচন্দ্র ব্রজে না এলো, এটি কেন শোনাচ্ছি, কারণ এরই 56 বছর 57 বছর পরে রেকর্ড হওয়া আরেকটা গান শোনাবো, আরেকটা রেকর্ড শোনাবো অন্য একজনের গলায়। আগে এটা শুনে, এই রেকর্ড সেই সময় মানে সুপার ডুপার হিট বলে না, সেইটি হয়েছিল আর কি, অসংখ্য কপি বিক্রি হয়েছিল। এই গানের প্রায় 57 বছর পরে 1989 সালে আরেকজন এই গান রেকর্ড করেছিলেন। এই গানটা শোনাচ্ছি বাংলাদেশের কনটেক্সটে গুরুত্বপূর্ণ, কারণ প্রমীলা চক্রবর্তী বাংলাদেশের বিখ্যাত কীর্তন গায়ী ছিলেন, ঢাকা নটরডেম কলেজের অধ্যাপিকা ছিলেন, কিন্তু তার এই কীর্তন গান এখন আর শোনা যায় না। 89 সালে ওর একটি লং প্লে রেকর্ড বেরিয়েছিল, সেই রেকর্ড থেকে শোনাচ্ছি। রেকর্ডটার কাভারের ছবি আপনাদের দেখাবো, খুব গুরুত্বপূর্ণ। সেটা কেন গুরুত্বপূর্ণ বলছি, যদি গোকুল চন্দ্র ব্রজে না এলো সখীরে, আমার ভূষণা ভরান পরশরত কাচের সমান ভেল গোকুল চন্দ্র, জীবন আমার বিফলে গেল কোন কাজে লাগলো না গো, জীবন আমার, জীবন আমার বিফলে গেল গোকুল চন্দ্র। আমি গেরুয়া বসন অঙ্গেতে ধরিব, শঙ্খের কুণ্ডল করি আমি যোগিনী হইয়া যাব সেই দেশে, যোগিনী হইয়ে যাব সেই দেশে যেথায় নিঠুর হরি। দে দে জামাই সাজায় দে গো, দে দে জামাই সাজায় দে গো, আমার ভূষণ ভালো লাগে না রে, যোগিনীর বেশে সাজায় দে গো গোকুল চন্দ্র। যাই হোক, এই একটা সেই গান
এর রেকর্ডের কভারটা দেখাতে চাইছি আপনাদের, তার কারণ এই কভারটা তৈরি করেছিলেন কাইম চৌধুরী। হ্যাঁ, তখন রেকর্ডে এরকম সুন্দর করে কভার তৈরি হতো কাইম চৌধুরী, আর এর এর পেছনে দেখুন একটা স্লিপ নোট লিখেছিলেন শামসুর রহমান। সেই হিসেবে রেকর্ডটা নক্ষত্র সমাবেশ ঘটেছিল আর কি, সেই জন্য রেকর্ডটা দেখানো হবে। আচ্ছা, আর আলম ভাই আর 2-3টে গান। না এটা না, এই শেষ করে দাও এখন, মানে 9:15 বেজে গেছে কিন্তু আমাদের এখানে আর কি। হ্যাঁ, একটা উপসংহার দিয়ে শেষ করে দাও। রেকর্ড ছবিটা দেখা, ওটা আমার মনে হয় ওই শ্রোতার আসর তখন করতো, ওগুলো খুবই চমৎকার ভাবে করেছিল এবং অনেকেই সমাবেশ, জামিল চৌধুরীও ছিলেন সঙ্গে ওটা সঙ্গে। তাহলে হ্যাঁ, ওটা এই হচ্ছে রেকর্ডের পেছনের দিকটা, আর এইটি হচ্ছে প্রথম দিক। না আসেনি, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এসছে, চলে গেছে। না না, আবার দেখা আসছে না, ছবি আসছে না। প্রথমে এক ঝলক এসেছিল, এসেই চলে গেছে। না, দেখতে পেলাম না। ও কেন বলুন তো, এটা হচ্ছে এখনো দেখা যাচ্ছে না। না, আচ্ছা ঠিক আছে, তাহলে জানি না কি কারণে হচ্ছে। যাই হোক, আমি তাহলে শেষ করার আগে আরেকটি শোনাই, শেষ যেটি শোনাই সেটি হচ্ছে যন্ত্রে কীর্তন। রবিশঙ্কর এই বছর 100 বছর পূর্তি হলো রবিশঙ্করের, তার সেতারে বাজানো কীর্তনের সুর। এটি অতি বিখ্যাত এবং শুনলে মনে হয় ভালো লাগবে। এইটি দিয়েই তাহলে শেষ করবো। যদিও ইচ্ছে ছিল দিলীপ মুখোপাধ্যায়ের গান শোনানো বা নীলিমা বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, যাই হোক অন্য অল্প অল্প করে 1 মিনিট করে যদি দিতে পারো আর কি। কারণ আমার মনে হচ্ছে অনেকে এসছে এখানে জুমে, তারা হয়তো কিছু কথাবার্তা বলতে আগ্রহী হবে, আমি অনেকে দেখতে পাচ্ছি। আমি 1 মিনিট করে দিলীপ রায়ের গানটা শুনিয়ে নি, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ উনি কীর্তনে একটা নতুন ধারা, নিজস্ব একটা দৈলিপি ঢং তৈরি করেছিলেন। যদি দিয়েছো বধুয়া পরশন মর্মে আমারি, আমি জ্বালিব ঢালিব প্রাণের আরতি চরণে তোমারি। যদি দিয়েছো বধুয়া পরশন মর্মে আমারি, আমি জ্বালিব ঢালিব প্রাণের আরতি চরণে তোমারি। বধুয়া 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 বধুয়া, আমি যুগ যুগ আছি পথ চাহিয়া, তুমি এলে যদি আলো রথ বাহিয়া, আমি যাচিব সাধিব সর জীবনে করুণার বাড়ি। 1 মিনিটের বেশি শোনাবো না। এরপরে একদম দেখুন, মানে গানের ধারাটাই কিন্তু পাল্টে ফেলেছে নিজের মতো করে। এরপরে নীলিমা বন্দ্যোপাধ্যায়ের গান শোনাই। এনার আরেকটা পরিচয় বিখ্যাত গায়িকা, আরেকটা পরিচয় হচ্ছে বিখ্যাত অভিনেতা রানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। এর কথা তেমন ভাবে আমরা মনে রাখি না, শুনে দেখি। বলে এরপরে ছোট ছোট করে জাস্ট শোনানোর জন্য শোনানো। এ নিয়ে তো মানে কীর্তন বহু পালা কীর্তন, মানে বহু নাটক হয়েছে, পালা হয়েছে, সেসবের রেকর্ড হয়েছিল। একটা ছোট্ট করে শোনাই, শ্রীরাধার মানভঙ্গ। বিখ্যাত গায়করা সব গিয়েছেন, মান্না দে,
সন্ধ্যা মুখোপাধ্যায়, শিপ্রা বসু। অনুরোধিয়ারি বটে হিয়া জর জর খসিল পাঁজর, হিয়া জর জর খসিল পাঁজর, এ কথা জানাবো কারে। ললিতে কেন গো রাইধনি? ও কি শ্যামলা শ্যামেরও ছায়া, বুঝি দিবসে স্বপ্ন দেখেছি। ও কি মধুর মধুর মায়া, যদি জাতকে মরিল আসে, কেন শ্যামা মেঘ চলে যায়? যদি জাতকে মরিল আসে, কেন শ্যামা মেঘ চলে যায়? এইটুকু থাকলো। এরপরে একদম শেষ গানটা শোনাই। শেষ গান না, তার আগে আরেকটা ছোট্ট গান শোনাই। এটা হচ্ছে রায়কমল সিনেমা থেকে বিখ্যাত ছবি, মানে কীর্তনের যে কি অসামান্য ব্যবহার হয়েছিল সে ছবিতে। কুঞ্জে প্রবেশ করতে পারি কুঞ্জেশ্বরী? মন মন কত চিড়ি দেখো না। ও আমার দারুণ ননদিনী, ননদিনীর কথাগুলি নেমে গিমে মাথা, ননদিনীর কথাগুলি নেমে গিমে মাথা। কাল সাপিনীর চিউ ভাজানো কিসে আঁকা বাঁকা, আমার দারুণ ননদিনী। আর এবারে শেষ গান, সত্যি শেষ গান, সেটি হচ্ছে রবিশঙ্করের বাংলা কীর্তন সেতারে। এটা শুনেই আমরা শেষ করব। মোটামুটি কীর্তনের একটা সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, তার সুরের, চলনের এবং তার যে নাটকীয়তা। এই পালা কীর্তনগুলি না সুন্দর কীর্তনের মধ্যে যে নাটকীয়তা আছে, যে আমাদের ঘরের ছেলে মেয়ে যেন রাধা কৃষ্ণ, তারাই আমাদের প্রেমিক, তারাই আমাদের ভাই বন্ধু, এরকম এইভাবে যে দেখা কীর্তনের সঙ্গে আমাদের যে এইরকম সম্পর্কটা, সেইটি মূলত এই কতগুলি গানে বোঝানোর চেষ্টা করা গেল আর কি। আমি কীর্তন বিশেষজ্ঞ নই, কিন্তু এই শোনার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে ভাগ করে দিলাম। রবিশঙ্করের বাজানো কীর্তন সেতারে, এই দিয়ে আমি শেষ করছি। বন্ধ হয়ে গেল মনে হয় রাজীব। ও রাজীবই বোধহয় হারিয়ে গেল না? এইখানেই শেষ করলাম আলম ভাই, আর সময় নষ্ট করছি না। না না, আমরা সারা রাত শুনতে পেতাম, সেটা কোনো সমস্যা ছিল না, কিন্তু একটা জায়গায় থামতে হবে, অনেকে হয়তো বা আলোচনার অংশগ্রহণ করতে যায়। তো আমরা সবাই মিলে রাজীবের জন্য একটা প্রবল করতালি দৈহিক ভাবে কিংবা যান্ত্রিক ভাবে, দুভাবেই আমরা দিতে পারি আর কি। আমরা সবাই মিলে তাকে একটা করতালি দিচ্ছি, সবাই মিলে একটা করতালির চিহ্ন দিলাম আমি তাকে। আপনারাও যদি কিছু কিছু পাঠাতে পারেন, ওখানে রিঅ্যাকশনস নামে একটা বাটন আছে দেখবেন, অনেক রয়েছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা আলোচনা পর্বে প্রবেশ করি। তার আগে কিছু কিছু মন্তব্য এসছে লাইভ থেকে, ওগুলো একটু আমি দ্রুত পড়িয়ে শোনাচ্ছি।
আর চন্দন শফিকুল কবিরের নাম শুনেছো, তিনি বিশিষ্ট একজন কতদিন তো বয়ন শিল্পী, ইংল্যান্ডে থাকেন এবং ঢেকি স্বর্গীয় মানে তার সেই একই প্রশ্নই তিনি তার ঘিরে একটা প্রশ্ন করেছেন। এটা হয়তো বা উত্তরটা তোমার জানা থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকলেও আমরা এটা পরে দেওয়ার চেষ্টা করছি। লিখেছে, পেশাভিত্তিক গানের ক্ষেত্রে একদা বাংলার অন্যতম বৃহৎ পেশাভিত্তিক সম্প্রদায় তাঁতিদের গানের বা তাঁতির গান বিষয়ে জানতে চাই। কেন তাদের গানকে বিশেষভাবে লোকগানের শ্রেণী বিভাগে আমরা পাই না? এটা কি তোমার জানা আছে? নিয়ে আমরা লোকগান নিয়ে একটা অনুষ্ঠান আমরা করব, পরে একটা পর্ব করব, সেইখানে আমি চেষ্টা করব এই বিষয় নিয়ে কথা বলতে। আর হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আর আমি চন্দনকে বলছি, চন্দন যেহেতু তাঁতিদের নিয়ে কাজই করো, আমার মনে হয় এই সুযোগে তোমার পক্ষে যদি সম্ভব হয় তাদের কিছু গান তুমি সংগ্রহ করে নিও, কিছু রেকর্ড করে নিও, সেটা আমি মনে করি আমাদের ভান্ডারকে সমৃদ্ধ করবো। আসলে আমাদের অতটা ওইভাবে জানা নেই এই গানটি বিষয়ে, তুমি যেহেতু তাদের সঙ্গে এইরকম কাজ একটা সময়ে একজন করেছিলেন, দেবেন ভট্টাচার্য বলে এক মানুষ, তিনি ফ্রান্সে ছিলেন এবং হেঁটে 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 তিনি এসেছেন এবং যেখানে যত রকম পেশার মানুষ পেয়েছেন সবাইকে তিনি রেকর্ড দিয়েছেন। এবং আপনি জানবেন আলম ভাই যে চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, সন্দ্বীপ, ওই অঞ্চলের গানগুলো সংগ্রহ করেছেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে যুবরাজ জাহিদ চৌধুরী, একজন চিত্রশিল্পী, তিনি চট্টগ্রামের, তিনি এটা মন্তব্য করেছেন, ভালো লাগছে। অনিন্দ অধিকারী, তিনিও বলেছেন তরুণ একজন, খুব সুন্দর আলোচনা আর আদি রেকর্ডের গান। ভাস্কর গুপ্ত, অনেক কিছু জানছি এবং খুব উপভোগ করছি। শাহিন আক্তার হামিদ, তিনি একজন পদার্থবিদ, ইংল্যান্ডে থাকেন, আমাদের ঘনিষ্ঠ বন্ধু, সেও লিখেছে শুনতে পাচ্ছি। শামীম আমিনুর রহমান, স্থপতি এবং তোমারই মতো একজন সংগ্রাহক, তারও বিচিত্র সব জিনিস সংগ্রহ রয়েছে, তিনি লিখেছেন, বাহ চমৎকার, অনেক নতুন কিছু জানছি। এরপর শাহিন আক্তার হামিদ রবিশঙ্করী কীর্তন শুনে মন্তব্য করেছেন, আহা। চন্দন শফিকুল কবির এই মাত্র মন্তব্য করেছে, আমার একটা প্রবন্ধ আছে তাঁতির গান, তাঁতের গান নামে। এই প্রবন্ধটা আমি পেতে চাই আর কি, পড়তে চাই। চন্দন ভাইকে, শফিকুল ভাইকে বললাম, এই মন্তব্যগুলো আমরা পড়ে শোনালাম। আর এখানে যারা আছেন তাদের মধ্যে রশিদ আমিন, একজন চিত্রকর, বেশ নামী চিত্রকর। রশিদ আমিন ভাই তো আমার খুবই প্রিয় মানুষ। আমাদের প্রিয়জন হাসিব রহমান আছে, কিশোর ইমদাদ আছে, মাহিয়া আছে, সলিমুল্লাহ খানের কথা বললাম, তারপর শাহিন আক্তার হামিদ। এদের মধ্যে যদি কেউ কোনো প্রশ্ন, মন্তব্য, জিজ্ঞাসা বা অনুভূতিও প্রকাশ করতে চান, তাহলে আপনারা যে কেউ শুরু করুন বা হাত তুললে আমিও তাদেরকে ডাকতে পারি। আচ্ছা, রশিদ আমিন। আমি রশিদ আমিন। আমি আলোচনাটা শুনলাম এবং ভীষণ ভালো লাগলো, কারণ আমার অভিজ্ঞতা হয়েছিল সেই কলকাতাতে রাজীব দার বাড়িতে যাওয়ার এবং তার সংগ্রহ সচক্ষে দেখার। হ্যাঁ, মানে তার বাড়ির এখনো কোনো জায়গা নেই যে যেখানে নাকি রেকর্ডের সংগ্রহ নাই। প্রত্যেকটা জায়গায় মানে কোনা কাঞ্চি, প্রত্যেকটা জায়গায় শুধু রেকর্ড আর রেকর্ড আর রেকর্ড। আমার কাছে অদ্ভুত লাগছিল যে একটা মানুষ কতটুকু প্যাশনেট হলে এই সংগ্রহগুলো গড়ে তুলেছিল। তা আজকে আমরা তার কিছুটা পেলাম, তার যে বিচিত্র বিশাল সংগ্রহ তার কিছুটা পেলাম। রাজীব দাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে খুব উপভোগ করলাম অনুষ্ঠানটি এবং সেই সাথে আলম ভাইকে ধন্যবাদ যে বিস্তার এই ধরনের প্রোগ্রামটা আয়োজন করে। আমি সবগুলোতে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আজকে আমার একটু সময় ছিল বলে আমি অংশগ্রহণ করলাম, দেখলাম, আমার খুব ভালো লেগেছে। রাজীব দাকে অসংখ্য শুভেচ্ছা, আলম ভাই বিস্তারের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। শীত ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি সময় করে শুনেছেন। আপনার উপস্থিতি আমার কাছে একটা পুরস্কার। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আপনি যে সময় নিয়ে এই টোটাল এটা করেছেন, মানে টোটাল জিনিসটা যে করেছেন সময় নিয়ে, তাতে বোঝা যায় যে এর মধ্যে আপনার একটা শ্রম জড়িত আছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমারও মনে পড়ে যে আপনার সঙ্গে কাটানো সেই ছাপচিত্র দেখা, রশিদ ভাইয়ের কাছেই প্রথম অভিজ্ঞতা। শান্তিনিকেতনে রশিদ ভাই ছিলেন বেশ কিছুদিন,
সেই সময় আমিও কর্মসূত্রে শান্তিনিকেতনে, তো এই ছাপচিত্র কিভাবে করা হয় সেই পুরোটা রশিদ ভাই আমাকে দেখিয়েছেন। সেই স্মৃতি মনে পড়লো আর কি আপনাকে। ভালো থাকবেন রশিদ ভাই। ভালো থাকবেন। রশিদ, তোমাকে বলে নাকি এই অনুষ্ঠানটা কিন্তু আরো বেশ কিছুদিন ধরে চলবে। প্রতি 15 দিন পর পর এক একটি করে পর্ব হবে, কমপক্ষে 6 থেকে 7টি পর্বে সে পুরো পরিক্রমাটা সমাপ্ত করবে। তো যুক্ত হওয়ার চেষ্টা করবো আর কি। নিশ্চয় নিশ্চয় আরব ভাই, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই। এরপর আর কেউ কিছু, কারো কোনো মন্তব্য, জিজ্ঞাসা, বক্তব্য? এখানে একটু জাস্ট আমি একটা জিনিস একটু বলি আর কি, সেটা হলো এই যে শ্রী রাধার মান ভঞ্জন যে অংশটুকু উনি শোনালেন, এটা আমি খুব নস্টালজিক হয়ে গেলাম। কারণ এই রেকর্ডটা যখন বের হয়েছিল তখন আমরা বোধহয় চারুকলাতে খুব নবীন ছাত্র, সেই সময় আমরা প্রায়শই শুনতাম এটা। হ্যাঁ, এবং এটা আমাদের এত প্রিয় একটা হয়ে গেছিল যে এটা প্রায় শুনতাম। এটা শুনে আবার আমরা নস্টালজিক হলাম। এই জন্য ধন্যবাদ। আর এই রেকর্ডের সঙ্গে তো আমিন ভাই আপনার তো যোগাযোগ থাকবেই, কারণ এই রেকর্ডের কভারে যে কত বিচিত্র ছবি এবং তার ইলাস্ট্রেশন কি অসামান্য, এটা আপনার নিজস্ব উৎসাহের বিষয় হবে অন্তত। মানভঞ্জন রেকর্ডটারই 3 রকম কভার বেরিয়েছে, সেইটা নিয়ে আরেকটা আলাদা আলোচনা হতে পারে। এখানে হাসিব রহমান হাত তুলেছে, আমরা হাসিবের কথা শুনতে চাই। হাসিব একজন প্রযুক্তিবিদ এবং রাজীবের খুবই ঘনিষ্ঠ জন। রাজীবের বাড়িটিকে সবচেয়ে বেশি উপভোগ সম্ভবত হাসিবই করেছে। তো হাসিবের বক্তব্য শুনি। ধন্যবাদ রশিদ। প্রথমে আলম ভাইকে অনেক ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আলম ভাইকে অনেক ধন্যবাদ। আমি আসলে আজকেই বোধহয় প্রথম এই ধরনের অনুষ্ঠানে যোগ দিলাম, খুবই উপভোগ করলাম। আর সবচেয়ে বড় কথা, আপনাকে এবং রাজীবদাকে বহুদিন পরে সামনাসামনি দেখছি। আর রাজীব আমরা দেখতে পাচ্ছি না। সেটা তোমার মতো প্রযুক্তিবিদদের কল্যাণেই আর কি, তোমরা এই সুযোগটা করে দিয়েছো। বহুদিন পরে দেখলাম, এবং মানে আলম ভাইয়ের কথা একদম ঠিক। আমার মতো বোধহয় রাজীবদার বাড়িতে মানে এই যন্ত্রণা দেওয়ার সুযোগ এইভাবে কেউ পাইনি। এবং তোমার কাছেও আমার কৃতজ্ঞ, কারণ তুমি অনেক বই পত্র ইত্যাদি বহন করে নিয়ে গেছো। তুমি একটা বইবাহিক সম্পর্কেই তার সঙ্গে আবদ্ধ হয়ে গেছে একরকম আর কি। একেবারেই তাই, বইবাহিক। বাংলাদেশে যে কয়েকজন মানুষের উপরে আমি অত্যাচার করতে পারি তার মধ্যে হাসিব একজন, আলম ভাই একজন, এরকম আরো কয়েকজন আছেন। আপাতত 2 জন এখানে উপস্থিত আছেন, এবং আরো মাহিয়া বৌদিও তাই, তার মধ্যেই করেন। আরো অনেকেই আছেন নিশ্চয়। হাসিবকে দেখে ভালো লাগছে। আর যারা আছে এখানে, চন্দন, তুমি কি শুনছো এখনো? তুমি কিছু বলতে চাও? বা শাহিন আক্তার হামিদ, সলিমুল্লাহ খান, মাহিয়া আবরার? অনিল ব্যানার্জি, কিশোর, মিশুক। ভাই শুনতে পাচ্ছি আপনাকে। শাহিন আক্তার হামিদ তার মাইক্রোফোন অন করেছে। মিশুক, এরপরে বলো তুমি। তো শাহিন বলো। সরি, আসলে এই ধরনের অনুষ্ঠান আমি আগে শুনিনি, 2-একটা ইন্ডিয়ান কোন টিভি সিরিয়ালে দেখা ছাড়া। তোমার ভিডিওটা কি অন করা যাবে যদি খুব বেশি অসুবিধা না হয়? না, একটু অপেক্ষা করতে হবে সেজন্য। এই প্রযুক্তির কল্যাণে আমরা সীমান্তও ছাড়িয়ে গেছে। সে বলছে ইংল্যান্ড থেকে, সেও ইংল্যান্ডে রয়েছে। হ্যাঁ, বলো। আসলে এই ধরনের অনুষ্ঠান তো আগে খুব কম শুনেছি, আমার খুব ভালো লেগেছে। তো অনেক কাজ আসলে শেষ না করেই আমি মাঝখানে তোমাদের এই অনুষ্ঠানটা ঢুকলাম। খুবই ভালো লেগেছে এরকম আলোচনা, ঠিক টু দি পয়েন্টে যে আলোচনা, এবং সেই সাথে গান। বিশেষ করে আমি শেষের সেতারটা পুরোটাই শুনতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো পরে কোনো এক সময় শুনে নিব। রাজীব চক্রবর্তী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে তো আমি আসলে কাউকেই তেমন চিনি না, একমাত্র আলম খোরশেদ এবং মাহিয়াকে ছাড়া। এমনি নাম শুনেছি, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকেই তেমন চিনি না। তো এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এই ধরনের অনুষ্ঠানগুলো যখন হবে তখন আমি চাই যে যত কাজই থাক না কেন আমার,
আমি যেন একটু দেখতে পারি। আমাকে কি দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, এই মুহূর্তে হ্যাঁ দেখা গেল। তো আসলে আমার ভীষণ একটা নভোচারীর বেশে কানে যন্ত্রপাতি নিয়ে বেশ ভালোই লাগছে। এটা ভালো বলেছো। অনেকদিন পরে তোমাদের সবার সাথে কথা বলছি, খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠানগুলি আমি আবারও দেখব। অনেক ধন্যবাদ আলম এটা খোরশেদ, অনেক রাজীব, বেশ কয়টা পর্বে রাশিদ হবে। আমিন। হ্যাঁ, এবং সে পুরো পরিক্রমাটাই সে আমাদের সঙ্গে পথ চলবে, ফলে থাকার চেষ্টা করি সঙ্গে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো। ওকে, অনেক ধন্যবাদ আলম খোরশেদ, বাই। আচ্ছা মিশু, আপনাকেও ধন্যবাদ, আপনি সময় নিয়ে শুনেছেন বলে। আর আশা করি ভবিষ্যতে আবারও আপনাকে আমরা পাবো। জি জি জি, অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ। তোমার ইংল্যান্ড থেকে কিছু রেকর্ড টেকর্ড সংগ্রহ করা থাকলে তাকে বলতে পারো আর কি। নিশ্চয়ই, আমার তো সবসময় লিস্ট তৈরি করাই থাকে। আচ্ছা আচ্ছা, আমি দেখবো, আছে কিছু আছে। আর আমি যদি আরো কিছু পাই, হ্যাঁ বলো। আর বিনিময়ে রাজীব, তুমি ওকে যে রবিশঙ্করের কীর্তনটা, পুরো কীর্তনটা পাঠিয়ে দিও তাকে। নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। প্লিজ। রাজীব এই কাজটা করতে খুবই উপভোগ করে, খুবই আনন্দ পায়। সে বেশ শতপ্রণোদিত হয়ে বিশ্ববাসীকে বাংলা গান শোনাতে চায়। সুতরাং তুমি অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রাজীব চক্রবর্তী আর আলম খোরশেদ। ওকে, ভালো থাকবেন। আর দেখুন, আমি মেসেজে আমার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়েছি, এই লিংকটা আপনারা রেখে দিতে পারেন। ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করি পুরনো রেকর্ড ডিজিটাইজ করে। শুনতে চাইলে নিশ্চয়ই শুনতে পারেন, এবং আমাকে অনুরোধও জানাতে পারেন কোনো যদি নতুন গান শোনার ইচ্ছে থাকে, অন্য কোনো গান, আমি সেগুলি চেষ্টা করি মোটামুটি। অনেক ধন্যবাদ। আমি আসলে ওই অন্য কোনো কাজ করতে করতে ইউটিউবে আসলে অনেক পুরনো গান বা যন্ত্র শুনতে থাকি। সুতরাং অনেক ধন্যবাদ, আমি চেষ্টা করব। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, এবার মিশু, তুমি কিছু বলতে চেয়েছিলে? না, সেভাবে বলার কিছু নেই। অনেক দুর্লভ কিছু নিদর্শন শুনতে পেলাম, যেগুলো হয়তো শোনা সম্ভব ছিল না আমার পক্ষে, বা সংগ্রহ করাও সম্ভব না। তো সেজন্য রাজীব চক্রবর্তীকে বিশাল এক ধন্যবাদ, এবং সাথে আলম ভাইকেও ধন্যবাদ। প্রতি সপ্তাহে সপ্তাহে এরকম অসাধারণ কিছু প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারছি, সেটাই, এটুকুই। আর সামনাসামনি শেষ পর্যন্ত রাজীব চক্রবর্তীর প্রেজেন্টেশন দেখতে পেলাম, সেজন্য গর্বিত অনুভব করছি। ভালো থাকবেন। আচ্ছা, আরেকটা মন্তব্য এসছে কিশোর এমদাদের কাছ থেকে। বাংলা গানের অনেক অজানা অধ্যায় জানলাম, চলুক অন্যান্য বাংলা গানের শাখার উপর আলোচনা, বিশেষত বাউল লোকগীতি। হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই হবে আর কি। একটা আলাদা পর্ব করার ইচ্ছে আছে, দেখা যাক, নিশ্চয়ই হবে। আর কারো কোনো মন্তব্য আছে বা প্রশ্ন জিজ্ঞাসা? মাহিয়া বা সলিমুল্লাহ খান, অনিল ব্যানার্জি। হ্যাঁ রাজীব। হ্যাঁ বৌদি, কেমন আছেন? আপনাকে তো অনেকদিন পর দেখলাম। তোমার কাছে তো সোনার খনি আছে, সেখান থেকে কিছুটা আমরা পেলাম, এবং সোনার মানে ভবিষ্যতে আরো অনেক পেতে চাই। সোনার দন্তসও বটে, তালব্যসও বটে। সত্যি না, খুব ভালো লেগেছে, এবং আমি এটা আরো মানে হোক আর কি, যতটুকু তোমার জানা আছে গান সম্পর্কে আমাদের জানাও, আমরা জানতে চাই। ইচ্ছা তো আছে, দেখা যাক, নিশ্চয়ই। ভালো থেকো। অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন, মন্তব্য? চন্দনের মাইক্রোফোন অন হয়েছে এতক্ষণে, আমার মনে চন্দন কিছু বলতে চাই। চন্দন মাইক্রোফোন না, ক্যামেরা শুদ্ধ অন হয়ে। আচ্ছা, ক্যামেরা হচ্ছে। কারণ আমি কি বলে, রাজীব দাকে ধন্যবাদ জানাচ্ছি আগে। আর আমিন ভাইকে দেখতে পেলাম, তো আমিন ভাইয়ের সাথে তো আর চারুকলায় আর ইয়েতে দেখা হলো না শাহবাগে, তো অন্তত এইভাবে দেখাটা হয়ে যাওয়ার লোভটা সম্বরণ করা গেল না। দাদা, তোমার কিছুদিন আগে কোথায় যেন একটা লেকচার হয়েছিল, আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি আলম ভাইয়ের সংগ্রহে আছে, সেটা একটু দেখে নিলে ভালো হতো। আমি করে রেখেছিলাম, কিন্তু আমার আবার ওই অনলাইন ক্লাস দিতে হচ্ছে প্রতিদিন, মানে অনলাইনে ক্লাসের মধ্যে এত বেশি এনগেজ থাকি, যার জন্য অনেক প্রোগ্রাম শোনা হয় না আর কি।
তা আমি আজকে ক্লাস নাই, এই জন্য আর কি আমি মোটামুটি শুনতে পাচ্ছি। নিশ্চয়ই পরবর্তীতে তোমার যদি প্রোগ্রাম থাকে আমি হয়তো সেদিন অফ থাকবো আর কি, অন্য কাজ দেখবো। রাজীব দাকে যেই কথাটা আমি মানে লিখে জানিয়েছিলাম সেটা মুখে এখন বলি আর কি। আমার শান্তিনিকেতনে এই ধরনের কিছু গান টান শোনার অভিজ্ঞতা আমার হয়েছে। দিলীপ রায়, তারপরে চণ্ডীদাস মাল। আমি খুব আগ্রহ ছিল যে চণ্ডীদাস মালের কিছু শোনা যাবে কিনা। যাই হোক, সেটা শোনাবো যেদিন আমরা পুরাতনী টপ্পা এইসব নিয়ে আলোচনা করব। রাইট রাইট, একদম 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 দুর্দান্ত। আমার যে এই ফাইন্ডিংসটা আমি যেটা আপনার কাছে খুব ভালো বিশেষভাবে জানতে চাইছিলাম যে লোকগানের এই যে পেশাভিত্তিক নানান রকমের জারি সারি ভাটিয়ালি ছাদ পেটানোর গান অনেক কিছু আমরা জানি, কিন্তু তাঁতির গান বলে কোনো কিছু আমরা মানে ওইভাবে আমরা জানি না। আমার লেখালেখি এবং বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি ইত্যাদি ইত্যাদির কারণে আমার একটা বইতে একটা তাঁতের গান বলে কিছু গান আমার সংগ্রহে আছে এবং কিছু নানান ভাবে সবাই জানে এরকম কিছু গানের একটা উল্লেখ আমার একটা প্রবন্ধে আছে, আমি আপনাকে পাঠিয়ে দেবো। আমার আরেকটু বাড়তি জানার আগ্রহ যে আসলে এতটা নির্মোহ কেন আমরা হলাম না, মানে এই পেশাজীবীদের গানগুলো কেন আমরা কোনোভাবেই রেকর্ডে কোনোদিন আসে না, বা এইগুলো নিয়ে খুব বেশি যে সঙ্গীত বিশারদদের আলোচনা হয় সেটাও কিন্তু না। যতটা ছাদ পেটানোর গান নেওয়া হয়েছে তাঁতিদের গান নিয়ে ততটাই কম হয়েছে। রশিদ ভাই, আমিন ভাই টাঙ্গাইলের আমিন ভাইয়ের স্মৃতিতে কিছু গান টান থাকলে সেগুলো হয়তো আপনার সাথে ইয়ে করতে পারবেন, তাঁতির গান বা এই জাতীয় জিনিস। তো আশা করি আপনার পরবর্তীতে বা লোকগান নিয়ে যদি কোনো টাঙ্গাইলে তো আমাদের তাঁতিদের অঞ্চল, নো ডাউট তাঁতিদের অঞ্চল, আমি খোঁজ দিতে পারি যে সেখানে কোনো এই ধরনের তাঁতিদের গানের কোনো চর্চা কিংবা কোনো সংস্কৃতি গড়ে উঠেছিল কিনা সেটা নিয়ে আমি খোঁজ নিতে পারবো এবং নিশ্চয়ই তোমাকে ইনফরমেশন জানাবো। অনেক ধন্যবাদ রাজীব দা আপনার চমৎকার একটা উপস্থাপনের জন্য। ভাই ভালো থাকবেন। আপনার সেদিন আপনার উপস্থিতি এবং প্রেজেন্টেশনও ভালো লেগেছিল, খুবই ভালো। আপনার আর সর্বোপরি আলম ভাইকে ধন্যবাদ দেব না, আলম ভাইয়ের এখন এটা দায়িত্ব হয়ে গেছে আমাদেরকে এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদেরকে উপস্থাপন করা। এটা আলম ভাইয়ের কাছে আমরা এখন চাইতেই থাকবো এবং আমাদের প্রত্যাশা শুধু বাড়তেই আছে। আচ্ছা ঠিক আছে, সাধ্য মতো মেটানোর চেষ্টা করব আমার সঙ্গে যদি তোমরা থাকো সবসময়। আহমেদ মাজার নিউ ইয়র্ক থেকে আহমেদ মাজার একটা মন্তব্য পাঠিয়েছে, রাজীবকে ধন্যবাদ জানাবো কিভাবে, কাছেরও ভালোবাসা মানুষকে ধন্যবাদ শব্দটা বললে কেমন যেন লাগে। তো যাই হোক, আমার মনে হয় আমাদের অনুষ্ঠান ইতি টানার সময় এসে গেছে, 9:15 বাজে প্রায় আমাদের এখানে। সর্বশেষ একটা সুযোগ, যদি কারো কোনো জিজ্ঞাসা বা মন্তব্য থাকে, যদি না থাকে তাহলে আমি নিজে ছোট্ট একটা করে সমাপনী বক্তব্য দিব এবং রাজীবকেই বলবো তো উপসংহার বক্তব্য দিয়ে এর পরের পর্বে আমরা কি প্রত্যাশা করবো, এর পরবর্তী পর্বটাতে সেরকম একটা ছোটখাটো অনানুষ্ঠানিক ঘোষণা দিয়ে যেন অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারি। কারো কিছু আর কোনো জিজ্ঞাসা বা মন্তব্য রয়েছে? নাই মনে হয়। তো আমি আসলে রাজীবের আমি এতটা প্রত্যাশা করিনি। রাজীব অত্যন্ত ব্যস্ত লোক, নানা রকম কাজ করে, সে তার প্রাতিষ্ঠানিক কাজ, পারিবারিক কাজ, এই ধরনের সাংগঠনিক কাজ, এমন একটা জিনিস গোছানো চারটিখানি কথা নয়। এবং এই গানগুলোকে ডিজিটাইজ করা, সেগুলোকে ঠিকঠাক মতো করে ভালো মান সম্পন্ন করে উপস্থাপন করা, এবং এর জন্য তো রীতিমতো একটা রচনাই সে তৈরি করে ফেললো। তো আমার মনে হয় এই কাজটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েই থাকবে আমাদের সঙ্গীত বিষয় গবেষণার ক্ষেত্রে। গোলাম মুর্শিদ যা করছেন, আমি সবাইকে বলবো গোলাম মুর্শিদের লেখাগুলো একটু পড়ার জন্য। আজকেই গিয়ে দেখতে পারো রাজীব, bdnews.com এর আর্টস বিভাগে ইতিমধ্যে তিনি অনেকগুলো প্রায় গোটা 20 কিস্তি লিখে ফেলেছেন। আমি প্রতিটাই পড়ি এবং অসম্ভব তথ্য সমৃদ্ধ লেখা, সুখপাঠ্য লেখা। ওখান থেকে আরো কিছু পরিপূরক তথ্য আপনারা পাবেন। যে এখন যেহেতু এটা চলছে আমাদের এই প্রকল্পটা সমান্তরালে, সেটাকেও যদি আমরা একসঙ্গে ব্যবহার করতে পারি তাহলে আমাদের মনে হয় আমাদের অংশগ্রহণের ইয়েটা বাড়বে। রাজীবের জন্য সেটা বোধহয় খানিকটা আরো কিছু দিক নির্দেশনার কাজ করবে। তো অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককেই। আমি খুব ভয়ে ভয়ে এটা শুরু করেছিলাম, জানি না কেমন হবে। রাজীব আমার সমস্ত ভয়, সমস্ত আশঙ্কা উড়িয়ে দিয়েছে এবং এটাকে একটা সুন্দর সূচনা দিয়েছে। আশা করি আমরা শেষ পর্যন্ত তার সঙ্গে তার হাত ধরে পৌঁছতে পারবো বাংলা গানের একেবারে আজকের এই পর্যায়ে। তো রাজীব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার তুমি তোমার একটা সমাপনী বক্তব্য দিয়ে মন্তব্য করে আজকে অনুষ্ঠানে ইতি টানো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলম ভাইকে, বিস্তারকে এবং সবাইকে যারা সময় নষ্ট করে শুনলেন।
আমিও সত্যি ভাবতে পারিনি যে ঠিক কিভাবে এই জিনিসটার পরিকল্পনা করা যায়। আমি নিজে না গান গাইতে পারি না গান শেখাতে পারি, হ্যাঁ, কাজেই গানের অনুষ্ঠান আমি কিভাবে করব, তো সেটি নিয়ে আমারও চিন্তা ছিল। তবে আমার মনে হলো যে এইভাবে এগোনো যেতে পারে, তো সেভাবে আমি এগোনোর চেষ্টা করছি। আগামী দিন, আগামী সপ্তাহে, মানে আগামী পর্বে পক্ষে আমি ভাবছি যে বাংলার রাগ সঙ্গীত চর্চা এইটা নিয়ে একটু কথা বলা দরকার, বাঙালির রাগ সঙ্গীত চর্চা, কারণ সেখানে অনেক কথা বলার আছে। সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে রাগ সঙ্গীত নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু বাঙালির রাগ সঙ্গীত নিয়ে আলোচনা হয়নি তা বলবো না, কিন্তু সেটির ততটা আমাদের চোখের সামনে আসে না। আমি চেষ্টা করবো আগামী দিন এই রাগ সঙ্গীত নিয়ে আলোচনা করার। রাগ সঙ্গীত আমার নিজেরও খুব প্রিয় বিষয়। আমি নিজে যেহেতু একটা সময় এতে একটা প্রথাবদ্ধ তালিম নিয়েছি, এর প্রতি আমার একটু দুর্বলতাও আছে। তো দেখা যাক আগামী দিনে নিয়ে আলোচনা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি প্রত্যেককে। সুরের সঙ্গে থাকুন, গানের সঙ্গে থাকুন, বিস্তারের সঙ্গে থাকুন। শুভরাত্রি।